নিন্দুকেরা বলে যে মানুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্সকে আপনারা সেল করেন। অনেকে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসে বলছে আমাকে ঐশ্বরিয়া রায় বানিয়ে দিন। প্লাস্টিক সার্জারির মধ্যে কি কি সার্জারি আছে? মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব কিছুতে প্লাস্টিক সার্জারি করা যায়। লিভার কালো হয়ে গেছে, ওটা সুন্দর করে দেন প্লাস্টিক সার্জারি করে। প্লাস্টিক সার্জারি শুরু কিন্তু আমাদের ভারতবর্ষে। আপনি নিশ্চয়ই গণেশের উদাহরণ দেবেন না? এবং এটা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি কিছু দেখতে পাচ্ছি না যে মাইকেল জ্যাকসনের কি কি সার্জারি হয়েছিল এবং তিনি দেখলেন বা অপারেশন করে তো নাকটা খুব সুন্দর বানানো যায়। আমরা কখনো দেখিনি ধর্মেন্দ্র কিছু একটা করেছে একদম, বা হেমা মালিনীর নাক ঠিক করতে হয়েছে, তো ওইগুলো আমরা জানতাম না তখন ইন্ডিয়ান ফিল্মে। আমরা বিশ্বকে প্লাস্টিক সার্জারি দিলাম, আমরাই কিন্তু প্লাস্টিক সার্জারিকে আস্তে আস্তে নিচ্ছি। এই কুম্ভের মতো নিতম্ব তৈরি করতে যে আপনারা কি করেন, এটাকে সায়েন্টিফিক ভাষায় বাটাক অগমেন্টেশন বলে। আর ডাক্তার ওই শাহরুখ খানের মতো গালের টোল ফোল এগুলো হবে? সেটাকে আমরা করতে পারবো? একদমই পারবো। এই দেখতেই পাচ্ছেন, মানে একদম যে কোনো সময় ল্যান্ড করতে পারবে। চুল পড়ে গেছে মানে তাহলে এটা পুরুষত্বের চিহ্ন, কারণ টেস্টোস্টেরন তার বেশি আছে। রাজকুমাররাও কি অপারেশন করিয়েছিল? উনি যেটা বলেছেন প্রকাশ্যে এসে যে উনি নাকি চিন ফিলার্স করিয়েছেন। ওনাকে দেখতে আমার মতো ইয়াং করে দিতে পারবে? ইয়াং করে দিতে পারবো। মানে বুড়ো বলছে আমাকে, বুড়ো বলছে। Injection. হাই, আমি কুশল। ওই শুরু করো না, শুরু করো না, ভালোই করছো, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, বলো। এই বলতে হবে কিছু একটা। ও হাই, আমি সায়ন। বাবা, বাবা তো লুক কনসাস। হ্যাঁ একদম। এত সাজুগুজু কি ব্যাপার কে জানে? যাই হোক, তো সাজুগুজু করুক গে যাক। আজকে আমাদের এপিসোডে আছেন একজন প্লাস্টিক সার্জন, উনি একজন কসমেটিক সার্জন, উনি একজন রিকনস্ট্রাকটিভ সার্জন। নমস্কার ডাক্তারবাবু, ওনার নাম ডক্টর সব্যসাচী বাসু। হাই হাই, হ্যালো সব্যসাচী, ওয়েলকাম টু আওয়ার শো। আমি এই এপিসোডটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমরা দেখো ক্যামেরার সামনে লোক তো অ্যাক্টার্স, ফলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এইসব একটুখানি চেঞ্জ ফেঞ্জ করাবো। দেখেছো এখন আমাদের অ্যাক্টার্সরা করে, বলিউড অ্যাক্টার্সরা করে, তো সেই কারণে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং যাতে দেখুন খরচটা কমে, আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লোক, হ্যাঁ, তো আমি প্লাস্টিক রিসাইকেলে বিশ্বাস করি, তো আপনার জন্য কিছু প্লাস্টিক নিয়ে এসেছি যাতে আমার নাক টাক ঠোঁট টোট করা যায়। এইটা, এই চেয়ারটা দাও, চেয়ারটা দাও, ওটাতে বেশি প্লাস্টিক আছে। ও এই একটা পেশেন্ট নিয়ে এসছে। এই তো তো এতটা প্লাস্টিকে মোটামুটি আমার মুখটা কভার করবে? আরে বাবা, প্লাস্টিক সার্জারির সাথে প্লাস্টিকের তো কোনো সম্পর্কই নেই। প্লাস্টিক সার্জারি, আরে এই প্লাস্টিক সে প্লাস্টিক নয়। দাঁড়ি, দাঁড়া, এগুলোকে সরিয়ে রাখি। প্লাস্টিক সার্জারির সাথে প্লাস্টিকের কোনো সম্পর্ক নেই। মাই চাইল্ডহুড ওয়াজ আ মিথ, মাই চাইল্ডহুড ওয়াজ আ লাইন। আর প্লাস্টিক তো এখন ব্যান্ড, তাছাড়া ঠিক তাই ভাবতাম। প্লাস্টিক সার্জারি চলছে কি করে? ছি সায়ন, একটা প্লাস্টিক সার্জন এসছে, সব প্লাস্টিকের জিনিসপত্র। না, প্লাস্টিক সার্জারি কথাটা এসেছে প্লাস্টিকোজ কথা, যেটা একটা গ্রিক শব্দ, যেটার মানে টু মোল্ড টু শেপ। মানে আমরা চামড়ার বিভিন্ন শেপ তৈরি করার জন্য সেই একটা জায়গা থেকে চামড়া নিয়ে সেটাকে শেপ করা এবং সেটাকে মোল্ড করে আমরা অন্য একটা স্ট্রাকচার বা অন্য একটা জায়গা ভরার চেষ্টা করি, সেইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি। কথাটা এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। ওকে, বোঝা গেল। সেই কারণেই কি গ্রিক গডদের এত ভালো চেহারা হয়? হতে পারে, সেটাই হয়তো কারণ। তবে আমি এখানে একটা কথা বলবো, প্লাস্টিক সার্জারি শুরু কিন্তু আমাদের ভারতবর্ষে। গ্রিক বা অন্য ল্যাটিন যাদের চেহারা যতই ভালো হোক না কেন, প্লাস্টিক সার্জারির অরিজিন কিন্তু ভারতবর্ষ। আপনি নিশ্চয়ই গণেশের উদাহরণ দেবেন না? গণেশের উদাহরণ দিচ্ছি না। আমাদের বলা হয় প্রথম প্লাস্টিক সার্জন আমাদের সুশ্রুত মুনি ছিলেন, যিনি ধন্বন্তরী, যিনি বিষ্ণুর অবতার, তার কাছ থেকে শিখেছিলেন, এই শিক্ষাটা পেয়েছিলেন। এবং আমাদের যে অথর্ব বেদ আছে, সেই বেদে প্লাস্টিক সার্জারি বা সুশ্রুত সমিতের উল্লেখ আছে, এবং সেখান থেকে শুরু হয় প্লাস্টিক সার্জারি। এই যে সুশ্রুত মুনি যে জিনিসটা শিখিয়েছিলেন, এটা কিন্তু বলা হয় যে জেনারেশনের পর জেনারেশন, বাবা ছেলে, ছেলে আবার তার ছেলে, এরকমভাবে চলে এসেছে। কখনো সেরকমভাবে কিন্তু রেকর্ডিং হয়নি বা কোনো রেকর্ড রাখা হয়নি। এটা চলতে চলতে একটা সময় দেখা গেল, যখন এই আমাদের ইংরেজরা টিপু সুলতানের সাথে যুদ্ধ করছেন, এরকম সময়ের একটা কাহিনী। সেই কাহিনীতে খুব ফেমাস হয়েছিল জিনিসটা, যে কাওয়াসজির স্টোরি। কাওয়াসজি ছিলেন একজন গরু গাড়ি চালায়, ইংরেজদের হয়ে উনি কাজ করতেন। তো টিপু সুলতানের সঙ্গে ঝগড়া বা যুদ্ধের সময়
তার হঠাৎ করে গেল নাকটা কেটে, মানে নাক কাটা গেছিল যেটা বলে। নাকটা কাটা গেল কোনো কারণে, পানিশমেন্ট বা কোনোভাবে নাকটা গেল কেটে। এইবারে কি হবে, তিনি তার গ্রামে গেলেন, অন্য জায়গায় গেলেন, কোথায় গেলেন জানা যায়নি, কে করেছে সেটাও জানা যায়নি। তবে কোনো এক ভারতীয় এরকমই ফ্যামিলি যারা এই জিনিসটা জানে, এই শিক্ষাটা পেয়েছে, বছরের পর বছর নেমে এসছে শিক্ষাটা, দেখা গেল যে তার নাকটাকে আবার আগের মতো তৈরি করে দেয়া হলো। এইবারে কাওয়াসজি তো ফিরে গেলেন তার ইংরেজ মাস্টারদের কাছে, এবং ইংরেজরা দেখে বলেন, আরে আপনার তো নাকটা চলে গেছিল, আবার নাকটা কি করে চলে এলো, এরকম কখনো হয় নাকি? বিশ্বে কিন্তু এর আগে কখনো হয়নি এরকম। তখন তারা একটা পেপার লিখলো ম্যাড্রাস গ্যাজেটে, এবং সেই পেপারটা লন্ডনে গেল, এবং আমাদের যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইউরোপ জানতে পারলো যে নাক কেটে গেলে কিন্তু নাক আবার আগের মতো তৈরি করে দেওয়া যায়, বা মুখেরই কোনো টিস্যুজের মধ্যে থেকে। সেখান থেকে লোকের ইন্টারেস্ট বাড়লো, আরে ভারতীয়রা তো এটা জানে, আমরা তো এখনো জানি না। তখন আস্তে আস্তে দেখা গেল যে এই যে প্লাস্টিক সার্জারির যে নলেজ, যেটা ফোরহেড ফ্ল্যাপ, চিক ফ্ল্যাপ দিয়ে যে রাইনোপ্লাস্টি করা, সেটা আস্তে আস্তে বাইরে যেতে শুরু করলো, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ইন্ডিয়া ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ প্লাস্টিক সার্জারি। তাহলে এটা বলা যায় যে সুশ্রুত মুনি রাইনোপ্লাস্টি প্রথম করেছিলেন, এটা শোনা যায়। সুশ্রুত মুনিকে বলা হয় ফাদার অফ সার্জারি। সুশ্রুত মুনি কিন্তু প্লাস্টিক সার্জন ছিলেন। তো উনি ওই সময়ে ওনার বইয়ের মধ্যে উল্লেখ আছে যে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, কি প্রসিডিওর, কি প্রিন্সিপাল, আজও প্লাস্টিক সার্জারিতে কিন্তু সেই জিনিসটাই ফলো করা হয়, এবং সেখান থেকেই শুরু করে এখনো অবধি খুব বেশি যে বদলে গেছে জিনিসটা তা নয়। তিনি চিক ফ্ল্যাপ মানে আমাদের গালের থেকে একটা ফ্ল্যাপ তুলে নাকটা তৈরি করেছিলেন। আচ্ছা, এটা তো গেল আমরা অনেক পুরনো ইতিহাসের কথা, কিন্তু এই মডার্ন প্লাস্টিক সার্জারি যেটা আপনারাও প্র্যাকটিস করছেন, সেইটা কিভাবে শুরু হয় এবং সেটার মধ্যে কি ভারতবর্ষের কোনো ভূমিকা রয়েছে? একদম, ভারতবর্ষ যেন সবসময় প্লাস্টিক সার্জারিকে চালনা করেছে। প্রথমে আমরা যখন সুশ্রুত মুনির কথা শুনলাম, এনশিয়েন্ট প্লাস্টিক সার্জারিতেও যেন সুশ্রুত প্লাস্টিক সার্জারিটা দিয়েছেন আমাদেরকে, এবং দুনিয়াকে প্লাস্টিক সার্জারি দিয়েছে আমাদের ভারতবর্ষ। এখনকার যে প্লাস্টিক সার্জারি তাতেও কিন্তু ভারতবর্ষের একটা খুব বড় ভূমিকা আছে। যেমন আমরা যদি এখন ফাদার অফ প্লাস্টিক সার্জারি বলা হয়, স্যার হ্যারল্ড গিলিসকে বলা হয়। স্যার হ্যারল্ড গিলিস ইনি একজন ব্রিটিশ ছিলেন, এবং ইনি এই যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় উনি আর্মি সার্জন ছিলেন। তো প্রচুর যুদ্ধ হচ্ছে এবং প্রচুর গুলি লাগছে, কেটে যাচ্ছে, বোম ফাটছে, এবং মানুষের অনেক রকম ডিফর্মিটি, ডিস্টরশন এগুলো হচ্ছে। তো ডক্টর গিলিস এগুলোর ওপরে স্পেসিফিক্যালি কাজ করতেন, এবং এইভাবে বিভিন্ন ফ্ল্যাপ বা গ্রাফট যেগুলো আমরা জানি, বা নার্ভ ইনজুরি যেরকম হয়, সেই রকমভাবে অনেক সোলজার্সদের ওপরে প্রাইমারিলি উনি কাজ করেন, এবং সেখান থেকে একটা প্রিন্সিপালস বানান, একটা কালেকশন অফ প্রিন্সিপালস। প্লাস্টিক সার্জারি যেমন আপনারা জানেন যে ওটা কোনো ক্যান্সারের মতো কোনো অর্গান স্পেসিফিক নয়, কোনো ডিজিজ স্পেসিফিক নয় যে ক্যান্সার হলে প্লাস্টিক সার্জারি, তা নয়। আবার কোনো অর্গান স্পেসিফিকও নয় যে কিডনির রোগ নেফ্রোলজি দেখে, ব্রেস্টের লোক ব্রেস্ট সার্জন দেখে। প্লাস্টিক সার্জারি কিন্তু মাথার চুল থেকে পায়ের নোক অবধি সব কিছুতে প্লাস্টিক সার্জারি করা যায়। প্লাস্টিক সার্জারি ইজ বেসিক্যালি আ প্রিন্সিপালস। এবার ডক্টর গিলিস সারা বিশ্বে যেমন উনি অপারেশনও করেছেন, অনেক নতুন নতুন জিনিসও করেছেন, এবং সেরকমভাবে উনি খুব ভালো শিক্ষাও দিতেন, দেশে দেশে গিয়ে শিক্ষা দিতেন। এবং খুব প্রথম দিকে উনি ভারতে এসেছিলেন। ভারতে এসে উনি কিছু তার ছাত্র ছিলেন, সেই ছাত্রদের মধ্যে যেমন সি বালাকৃষ্ণন আছেন, এবং একজন বাঙালি ডক্টর মুরারি মোহন মুখার্জি। আচ্ছা, ডক্টর মুরারি মোহন মুখার্জি ডক্টর গিলিসের থেকে শিখেছিলেন প্লাস্টিক সার্জারির প্রিন্সিপালস, এবং আমাদের পরে কলকাতায় এসএসকেএম হসপিটালে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টটা তৈরি করেন। এবং প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট এসএসকেএমের কিন্তু একদম ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ইন্ডিয়াতে। হয়তো নাগপুর যদি প্রথম হয়েও থাকতে পারে, ওই প্রথম দিকেরই ডিপার্টমেন্ট আর কি কলকাতাও। ওকে। তো অ্যাজ আমরা বাঙালি হিসাবে গর্বিত যে শুধু ভারতবর্ষই যে প্লাস্টিক সার্জারিকে করে তা নয়, আমাদের বাঙালিরাও কিন্তু প্লাস্টিক সার্জারিতে খুবই এগিয়ে। যা বুঝলাম আমরা যে প্লাস্টিকের সাথে প্লাস্টিক সার্জারির কোনো সম্পর্ক নেই, এবং হিস্ট্রিটা মোটামুটি ব্রিফলি আমরা জানলাম। এইবার আসবো যে কি বলে নাকি চামড়া কেটে লাগান নাকি মাংস কেটে লাগান, এটা কি একটা হয়? মানে ও ফ্ল্যাপের কথা বলছে, গ্রাফটের কথা বলছে, এগুলো সব বলছে, এইটা একটু আমাদেরকে বলুন। যখন শুধু চামড়া তোলা হয় কোনো একটা ঘা ভরার জন্য, সেটাকে আমরা স্কিন গ্রাফট বলি।
এবং তার সাথে কোনো ব্লাড সাপ্লাই থাকে না। কিন্তু যখন একটা বড় গর্ত বা বড় একটা ঘা বা বড় একটা কোনো ডিফেক্ট আছে, সেখানে আমরা একটা মাংসপিণ্ড, তার সঙ্গে তার যে শিরা ধমনী আছে, ব্লাড ভেসেলসগুলো, সেগুলোকে তার সঙ্গে নিয়ে করা হয়, সেটাকে ফ্ল্যাপ বলে। তো প্লাস্টিক সার্জারির মধ্যে আমরা ফ্ল্যাপ, গ্রাফট এগুলো সবই দেখতে পাই। এছাড়াও প্লাস্টিক সার্জারির তো অনেক রকম কাজ আছে, অনেক কিছু করা যায়। আপনারা ব্লিডিং দেখলে খুশি হন নাকি, এরকম শুনলাম, রক্তপাত দেখলে হেবি আনন্দ আপনাদের? আমি যখন ছোট ছিলাম, আমি এক প্লাস্টিক সার্জনকে কাজ করতে দেখেছিলাম। তখন আমি প্লাস্টিক সার্জারির ব্যাপারটা কিছুই জানি না। তো আমি তখন সবে ডাক্তারি পাশ করেছি এবং দেখছি একটা অপারেশনে অ্যাসিস্ট করতে গেছি, এবং সেখানে যিনি প্লাস্টিক সার্জন তিনি একটা ফ্ল্যাপ করেছেন, করে ফ্ল্যাপের মধ্যে ব্লিডিং আসছে কিনা তিনি দেখছেন। তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন, ব্লিড আসছে, আমরাও দেখছি ব্লিড আসছে, উনিও দেখছেন ব্লিড আসছে। তো আমাদের মনে বারবার এরকম হচ্ছে, আরে ব্লিড আসছে, ব্লিডটা বন্ধ করা উচিত, এ কি ব্লিডিং আসছে, উনি তাকিয়ে দেখছেন, এ আবার কিরকম ডাক্তার। পরে যখন আমি রিয়েলাইজ করলাম, আমি নিজে প্লাস্টিক সার্জারি করলাম, তখন আমি দেখলাম যে ব্লিডিং আসাটা হচ্ছে একটা প্লাস্টিক সার্জনের মনে খুব আনন্দ দেয়। মানে পাইপটা ঠিক বসেছে, মানে কল বসানোর পর, জল আসার পর প্লাম্বারদের যে আনন্দ, কলের মিস্ত্রিদের যে আনন্দ, এনারা হচ্ছে ওই কলের মিস্ত্রির আনন্দ। যে ফ্ল্যাপটা বসেছে তার মানে সেটা কাজ করছে, এই দেখাটা খুব আনন্দের হয় প্লাস্টিক সার্জনদের। রক্ত আসা বন্ধ হয়ে গেলেই প্লাস্টিক সার্জনদের চিন্তা শুরু হয়ে যায়। আপনি যদি একটু বলেন যে মাইকেল জ্যাকসনের কি সার্জারি হয়েছিল এবং এই কালো থেকে সাদা মানে কিভাবে হওয়া যায়? যদিও আমি মনে করি মাইকেল জ্যাকসনকে প্লাস্টিক সার্জারি আগেই বেটার দেখতে ছিল। মাইকেল জ্যাকসন একবার স্টেজ থেকে পড়ে গেছিলেন, এই অ্যারাউন্ড ওনার 22-23 বছর যখন, তখন ওনার নাকটা ভেঙে গেছিল। তো সেই ওনার নাকটা যে ভেঙে গেছিল সেটাকে ঠিক করার জন্য তার প্রথম অপারেশন হয় রাইনোপ্লাস্টি। তিনি দেখলেন, বা অপারেশন করে তো নাকটা খুব সুন্দর বানানো যায়, তাহলে আরেকটা কেন নয়। তারপর জানা যায় উনি 2 বা 3 বার রাইনোপ্লাস্টি করেছিলেন, নাকটা সোজা করা মানে সুন্দর করার জন্য। এছাড়া চিক বা চিনের মধ্যে বিভিন্ন প্লাস্টিক সার্জারি করেছিলেন। স্কিনের যে কোয়ালিটিটা আমরা দেখি, যে স্কিন ওনার আগের থেকে পরে, ওটা কিছুটা ওনার কিছু অটোইমিউন রোগ ছিল এবং সেই রোগের জন্য কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। এছাড়া তো প্লাস্টিক সার্জারি তখনও আমরা ইন্ডিয়ানসরা অতটা নিইনি, আমরা জানতামই না। আর আমি আর আপনি একই বয়সী হব, বা কুশলদাও বলবে, আমরা মনে হয় না আমরা কখনো দেখিনি ধর্মেন্দ্র কিছু একটা করেছে বা হেমা মালিনীর নাক ঠিক করতে হয়েছে। তো ওইগুলো আমরা জানতাম না তখন, ইন্ডিয়ান ফিল্মের যারা স্টার্স ছিল। এখন বরঞ্চ অনেক এসে গেছে। এটাই একটু দুঃখের ব্যাপার যে আমরা বিশ্বকে প্লাস্টিক সার্জারি দিলাম, আমরাই কিন্তু প্লাস্টিক সার্জারিকে আস্তে আস্তে নিচ্ছি, ধীরে ধীরে নিচ্ছি। আমরা কিন্তু ওই মাইকেল জ্যাকসনের সময় প্লাস্টিক সার্জারি কি সেটা জানতে পারি। এক্স্যাক্টলি। ফলে আমরা যারা ওই সময় বড় হয়েছি, তো আমরা কিন্তু প্রথম, আচ্ছা প্লাস্টিক সার্জারি, একটা মানুষ এরম পাল্টে যায়, তো এটা কিন্তু আমরা জেনেছি কিন্তু থ্রু মাইকেল জ্যাকসন। হ্যাঁ, সেটাই, উনি একটা খুব বড় অ্যাম্বাসেডার। কারণ এখন তো প্লাস্টিক সার্জারি খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে, এবং অনেকেই অনেক রকম কসমেটিক সার্জারি বা অন্যরকম সার্জারি করা। প্লাস্টিক সার্জারির মধ্যে কি সার্জারি আছে? প্লাস্টিক সার্জারি আমার তো মনে হয় যত সার্জারির গ্রুপ আছে সব থেকে ব্রড। প্লাস্টিক সার্জারিকে কোনো শুরু নেই, কোনো শেষ নেই। বলা হয় নাকি প্রবলেম সলভিং সায়েন্স, যখন অন্য কেউ আটকে যায় তখন নাকি প্লাস্টিক সার্জনরা গিয়ে ওই প্রবলেমটা সলভ করেন। প্লাস্টিক সার্জারির মধ্যে যদি আমরা জানি, প্লাস্টিক সার্জারি নাকি শুধু কসমেটিক নিশ্চয়ই আছে, কসমেটিকের মধ্যে আবার সার্জারি আছে, আবার নট সার্জারিও আছে। এবং কসমেটিক ছেড়ে দিলে কিন্তু আরও 70% প্লাস্টিক সার্জারি পড়ে আছে, যেটা আমরা ম্যাক্সিমাম জানি না, যেটাকে বলে রিকনস্ট্রাকটিভ সার্জারি। এই যে ক্যান্সার হলো এবং ক্যান্সার অপারেশন হয়ে গেল, তারপর ক্যান্সারটা বেরিয়ে গেল, তারপরে মুখটার যে শেপ আসবে বা বডির যে শেপটা আসবে সেটা দেয় প্লাস্টিক সার্জারি। এছাড়া আজকে কোনো রকম চোট লাগলো হাতে, পায়ে, মুখে, এবং সেই যে চোট, তাতে যে টেন্ডন ইনজুরি, আর্টারি ইনজুরি, নার্ভ ইনজুরি, মাসেল ঘা, স্কিন লস, বোন ফ্র্যাকচার, এগুলো কিন্তু সব প্লাস্টিক সার্জারি। সুগারের পেশেন্টদের পায়ে আলসার হয় খুব ফ্রিকোয়েন্ট, সেটা কিন্তু ট্রিট করে প্লাস্টিক সার্জনরা। বাচ্চা জন্ম নেয়, তারপরে তার কনজেনিটাল ডিফর্মিটি দেখা যায় অনেক সময়, মুখের মধ্যে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, হাতে কনজেনিটাল ডিফর্মিটি, পায়ে কনজেনিটাল ডিফর্মিটি, এমনকি অন্য জায়গাতেও অনেক রকম কনজেনিটাল ডিফর্মিটি, এগুলো কিন্তু সব ঠিক করে প্লাস্টিক সার্জন। বলা হয় নাকি পেটের মধ্যে প্লাস্টিক সার্জারি ঢোকে না, সেটা ভুল কথা।
পেটের মধ্যেও আমরা প্লাস্টিক সার্জারি পাই। লিভার কালো হয়ে গেছে, ওটা সুন্দর করে দেন প্লাস্টিক সার্জারি করে? তা সুন্দর তো করা, বা ফুসফুসে টার জমেছে, ওটাকে আপনারা কসমেটিক্স ইনজেকশন দিয়ে সুন্দর বোটক্স করে দিলেন, না মানে রেখার মতো সুন্দর হয়ে গেল। আজকে এরকম ভাবে আমরা হেসে বলছি, কোন দিন হয়তো দেখা যাবে এরকমও চলে এসছে, মানে Nothing is গড impossible. নোজ, মানে কেউ জানে না। ইনফ্যাক্ট লিভার ট্রান্সপ্লান্ট যদি আমি বলি, এটা তো আজ থেকে 25 বছর আগে একটা অকল্পনীয় গাল গল্প মনে হতো। যত ক্যান্সার এগিয়েছে, প্লাস্টিক সার্জারি ক্যান্সারকে যেন এগোতে দিয়েছে। যেমন আজকে লিভারের কিছুটা অংশ বাদ যাবে এবং সেখানে কোনো আর্টারি বা ভেসেল কিছু একটা ওর সঙ্গে জড়িয়ে আছে, ক্যান্সারের সাথে জড়িয়ে আছে। আজ থেকে 10 বছর আগে যখন হয়তো প্লাস্টিক সার্জারি এত কমন ছিল না, তখন কিন্তু ওটাকে আর অপারেশন করা যেত না। কেন? কারণ ওই ভেসেলটা অপারেশন করলে ওইখানে ব্লিডিং হয়ে মানুষটা মরে যেত। তাই ক্যান্সারটা খুব বলা হতো যে স্টেজটা কিন্তু অ্যাডভান্সড হয়ে গেছে। এখন আমরা অ্যাডভান্স স্টেজেও ক্যান্সার সার্জনরা অপারেশন করে দিচ্ছে, কারণ ওই যে ভেসেলটা যেটা ব্লিড করতো সেটাকে ঠিক করার জন্য, সেটাকে গ্রাফট করে ম্যানেজ করার জন্য প্লাস্টিক সার্জনরা এসে গেছে। এটা এক। 2 নম্বর হচ্ছে ফ্যারিংসের টিউমার হয় অনেক সময়। আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী একসাথে যে জায়গাটা থাকে, সেখানে যদি আমরা টিউমার পাই কখনো কখনো, তো তাতে কি হয় যে শ্বাসনালীর জন্য তো ট্র্যাকিওস্টমি করা থাকে, কিন্তু খাদ্যনালীর জন্য যদি জায়গাটা কাটা থাকে, ওখানে রাইস টিউব দেওয়া যায় না, রাইস টিউবটা ওপর দিয়েই যেতে হয়। তাহলে খাদ্যনালীটা আমাকে অন্তত তৈরি করে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে জেজুনাম ফ্ল্যাপ বলে একটা ফ্ল্যাপ হয়, যেটা পেটের ভেতর থেকে বেরোয়, এবং একটা জেজুনাম, এটা পাকস্থলীর একটা অংশ, সেটাকে নিয়ে সেটাকে ওপরে রেখে সেটা জুড়ে দেওয়া হয়। খুব অ্যাডভান্স সার্জারি, কিন্তু এটাও পেটের মধ্যে প্লাস্টিক সার্জনদের কাজ থাকে। রিকনস্ট্রাকটিভ সার্জারি, একটু দর্শকদের জন্য আমি সহজে বলে দিই, পুনর্গঠন। হ্যাঁ একদম ঠিক। তো এই পুনর্গঠন, এই যে শল্য চিকিৎসায়, এটা কিভাবে করেন আপনারা? রিকনস্ট্রাকটিভ সার্জারি যেটা বলা হয়, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিকনস্ট্রাকশন হয়। যেমন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ক্যান্সার রিকনস্ট্রাকশন। ক্যান্সার রিকনস্ট্রাকশন আমরা কোথায় দেখি? আমরা দেখি হেড নেক ক্যান্সারে খুব কমনলি যেটা হয়, সব জায়গাতেই কোনো না কোনোভাবে লাগে, কিন্তু হেড নেক রিকনস্ট্রাকশনে খুব কমনলি লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্থোপেডিক, বোন অ্যান্ড সফট টিস্যু। 3 নম্বর হচ্ছে স্কিন ক্যান্সার। এই ক্যান্সারগুলোতে কিন্তু রিকনস্ট্রাকশনের দরকারটা অনেক বেশি থাকে। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার। এই 4টে জায়গায় কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারির ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। হেড নেক ক্যান্সারে কি হয়? আজকে ক্যান্সার সার্জন এলেন, ক্যান্সারটা মুখের মধ্যে যে ক্যান্সারটা আছে সেটা বার করে দিলেন, বার করে দিল, ক্যান্সারটা তো ভালো হয়ে গেল, রুগী কিন্তু ক্যান্সারের থেকে মুক্ত, খুব খুশি হয়ে গেল। কিন্তু ওখানেই কি আমাদের চিকিৎসা শেষ হয়ে গেল, বা ওখানেই কি ওনার অপারেশনটা শেষ হয়ে গেল? না, কারণ এই যে এত বড় একটা ঘা, ওটা নিয়ে সে মানুষটা খাবে কি করে, সে মানুষটা ঢোক গিলবে কিভাবে, সে মানুষটা শ্বাস নেবে কি করে, সে মানুষটা থাকবে, বাইরে যাবে কি করে, সেই জিনিসটার জন্য ডাকা হয় প্লাস্টিক সার্জনকে। প্লাস্টিক সার্জন কি করে, কখনো যেটাকে আমরা লোকাল ফ্ল্যাপ বলি, যে মুখের মধ্যে থেকেই কোনো একটা ফ্ল্যাপ, বা রিজিয়নাল ফ্ল্যাপ বলি, যেমন বুকের মধ্যে থেকে PMMC ফ্ল্যাপ বলা হয়, বা ম্যাক্সিমাম মোস্ট কমন এবং মোস্ট কমপ্লিকেটেড যেটা ফ্রি ফ্ল্যাপ। ফ্রি ফ্ল্যাপ হচ্ছে এই যে মুখের মধ্যে যে জিনিসটা আছে, যেমন জিভটা চলে গেল, বা গালের মধ্যে একটা বড় টিউমার ছিল, ক্যান্সার ছিল, যেটা বাদ দিতে হলো, আমরা আমাদের হাত থেকে বা আমরা আমাদের থাই থেকে একটা ফ্ল্যাপ তোলা হয়, এবং সেই ফ্ল্যাপের সাথে যেরকম জানেন আমরা মাংসপিণ্ড, তার সঙ্গে ব্লাড সাপ্লাই, সেই মাংসটা নিয়ে এখানে বসানো হয়। বসানোর পরে কিন্তু ওই যে ব্লাড সাপ্লাইটা আছে, সেই ব্লাড সাপ্লাইটা আমরা গলার যে ভেসেলসগুলো আছে সেখানে আমরা জোড়া লাগাতে হয়। জোড়া লাগানোর জন্য যে সুতোটা ইউজ করা হয় সেটা কিন্তু চুলের থেকেও পাতলা সুতো। সেটা দেখার জন্য আলাদা মাইক্রোস্কোপ আছে, আর না হলে আমাদের চশমা আছে, যে চশমাটা দিয়ে ওটা দেখা যায়, না হলে কিন্তু দেখা যায়। আমাদের দর্শকদের জন্য যদি একটু দেখান এই লুপটা। হ্যাঁ, এইটা হচ্ছে লুপ, এটা এই লাগানো হয়। ও, এবং এটা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি কিছু দেখতে পাচ্ছি না। এরপরে এইটা হচ্ছে সুতো, আমি কিন্তু সুতোটা দেখতে পাচ্ছি। পুরো প্রফেসর শঙ্কু লাগছে আপনাকে। তোমরা কি সুতোটা দেখতে পাচ্ছ কি? দেখো, তাহলে যদি দেখতে পাও তাহলে আমাকে একটু বার করে দাও। এই রে, এক্স্যাক্টলি। যদি এটা জুম করা যায়, কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। না আমি তো দেখতে পাচ্ছি না। ওটা সুতোর সঙ্গে একটা নিডেলও আছে, যদি কোনো কিছু দেখতে পাও তাহলে আমাকে বার করে দিতে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে সূচ সুতো আছে, হ্যাঁ, এর মধ্যে সূচ এবং সুতো দুটোই আছে। এটা পড়লে কিন্তু তোমরা দেখতে পাবে। এবার এইটা পরে, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। ওই জন্য এইটা হয়তো আমি এবার একটু 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 দূর থেকে এবার দেখা যাচ্ছে, হুম যাচ্ছে। হুম হুম হুম
এইবার দেখা যাচ্ছে। এইবার দেখা যাচ্ছে ঠিক। একদম। সো এইটা হচ্ছে, এইটা দিয়ে ডাক্তারবাবুরা দেখেন সুতোটাকে এবং আরো ক্লোজলি যে এই জায়গাটা অপারেট করা হবে। ওকে, তো যখন মুখের ব্যাপার এলো তখন আমার একটু বেশি উৎসাহ জাগে। তো এই যখন ধরুন হেমিম্যান্ডিবুলেক্টমি অথবা ধরুন ক্যান্সার, কোনো ম্যান্ডিবুলে ক্যান্সার, ম্যাক্সিলায় ক্যান্সার, তো সেক্ষেত্রে প্লাস্টিক সার্জনের ভূমিকা। আমি এতক্ষণ বলছিলাম যেটা আমাদের এইখানে যে ক্যান্সারটা হচ্ছে সেই ক্যান্সারটা বাদ দেওয়া, সেটা চামড়া চলে গেল, চামড়ার সঙ্গে যে টিস্যুটা যাচ্ছে তার জন্য বলা হচ্ছিল। এবারে নেক্সট স্টেপ আসে হাড়। হাড়ের জন্য কিন্তু আমাদের হাড়কে রিকনস্ট্রাক্ট করতে হয়। মানে চামড়া যেমন শুধু থাই থেকে বা হাত থেকে নিয়ে নিলে হয়ে যায়, হাড় তো আর আসে না, হাত থেকে হাড় নেওয়া যায় না, তাহলে আর হাত কাজ করবে না। আর থাইতে তো সেরমভাবে হাড় পাওয়া যায় না। তো যখন আমরা দেখি যে আমাদের ম্যান্ডিবল, চোয়ালটা কাটা গেছে, বা উপরে ম্যাক্সিলা এই বোনটা, এটা যখন কাটা গেছে, তখন আমাদেরকে হাড় খুঁজতে হয় বডির মধ্যে। পায়ের মধ্যে একটা হাড় পাওয়া গেছে যেটার নাম ফিবুলা হাড়টা আমাদের চলাফেরা বা হাঁটা চলার মধ্যে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেই ওর। তো ফিবুলা হাড়টা প্লাস্টিক সার্জনরা খুঁজে বার করেছে যে এইটা তাহলে নেওয়া যেতে পারে। এবং শুধু তো হাড় নেয় না, হাড়ের সাথে মাংসের সাথে ওই সেই ব্লাড ভেসেল যেরকম বললাম ফ্ল্যাপ, সেটাকে নেওয়া হলো। নিয়ে সেটাকে টেবিলে রাখা হলো এবং যে চোয়ালটা বাদ গেছে সেই চোয়ালটার মাপ নেওয়া হলো স্কেল পেন্সিল দিয়ে। সেই মাপে ওই হাড়টাকে ভাঙা হয় ছোট ছোট টুকরো করে, এবং তারপরে জুড়ে ওই একটা লম্বা হাড়কে একটা চোয়ালের শেপ বানানো হয়। আচ্ছা, এতটাই এবং নিখুঁত হতে হয় ব্যাপারটাতে যে অত বড় একটা লম্বা হাড়, সেটাকে আমরা ভেঙে ভেঙে চোয়ালের শেপ বানানো হলো এবং তারপরে সেটাকে এখানে ফিক্স করা হলো, যেটা রয়ে গেছে যে জায়গাটা সেটার সাথে ফিক্স করা হলো। এরপরে যে চামড়াটা আছে সেই চামড়াটা, এই সামনের চামড়াটা ভরা হলো এবং এটাই কি হয়ে গেল না, এরপরে ব্লাড ভেসেল আবার গলার মধ্যে কিন্তু জুড়তে হবে। তাই এটা একটা খুব কমপ্লিকেটেড এবং খুব বড় অপারেশন। তো এই রিকনস্ট্রাকটিভ সার্জারি বা সহজে বলা ভালো পুনর্গঠন অস্ত্রোপচার, এইটা তো অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কারোর মুখ বিগড়ে গেল, অথবা খুব স্যাড যে বার্ন পেশেন্ট বা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স, তাদেরকেও প্রচণ্ড হেল্প করে। সো সেখানে আপনারা কিভাবে কাজ করেন? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন কোনো হয় তখন সবার আগে কি কি জায়গা নিয়ে আমরা ভয় পাই? মাথায় চোট লেগেছে কিনা, ব্রেনে ইনজুরি হলে আলাদা ব্যাপার, কিন্তু ব্রেনে ইনজুরি হলে সে নিউরোসার্জন দেখেন। ওটা যদি বাদ দেওয়া যায়, বাকি যে যে জায়গাগুলোতে ইনজুরি হয় এক্সেপ্ট অ্যাবডোমেন, সবই কিন্তু ঘুরে ফিরে প্লাস্টিক সার্জারির কাজ থাকে। হাতে ফ্র্যাকচার হতে পারে, মুখে ফ্র্যাকচার হতে পারে, মুখে যে কাটা হয়, বড় কাটা যে ঘা হয় বা যে কোনো রকম চিকিৎসার দরকার হয়, সেগুলো সব কিন্তু প্লাস্টিক সার্জন করে। হাত পা, কখনো এই যে আমরা হাত চালাই, হাতটা যে চলছে, আমাদের হাতটা চলছে কি নার্ভ, টেন্ডন, ভেসেলস এগুলোর সাহায্যে। এবং সব কটা জিনিসই কিন্তু প্লাস্টিক সার্জনরা রিকনস্ট্রাক্ট করতে পারেন। যেটা কেটে যাচ্ছে সেই অনুযায়ী কাটা, কখনো সঙ্গে সঙ্গে করা হয়, কখনো কিছুদিন পরে করা হয়, কারণ এই সময় খুব প্রচণ্ড ইনফ্লামেশন আছে, এখন করা যাবে না, পরে করা হলো। যদি কোনো ভেসেল কেটে যায় সঙ্গে সঙ্গে করতে হবে, নার্ভ কেটে যায় সঙ্গে সঙ্গে করতে হবে, কোনো মাসেল টেন্ডন কেটে যায় সেটাও করতে হতে পারে। ফ্র্যাকচার্স, ছোটো ছোটো হাতের যে বোনসগুলো যে ফ্র্যাকচার, সেই ফ্র্যাকচারগুলো ট্রিটমেন্ট প্লাস্টিক সার্জারি করে। একই জিনিস পায়ের মধ্যেও আছে। বার্নস যে জিনিসটা, বার্নস হচ্ছে আমাদের কোনো একটা মানুষের যেন সব থেকে জীবনটা বেঁচে আছে সে, কিন্তু তার কোয়ালিটি অফ লাইফটা একদম যেন শেষ হয়ে গেল, সেই এত ভয়ঙ্কর একটা জিনিস কিন্তু প্লাস্টিক সার্জারির দ্বারা, আমি বলছি না যে আমরা আগের মতো ফিরিয়ে দেব, কিন্তু সমাজে চলতে পারে সেই রকম অন্তত চেষ্টা প্লাস্টিক সার্জনরা করে, যে ইউ ক্যান লিভ উইথ ডিগনিটি। এই যে মুখের মধ্যে বার্নস বা বডিতে বার্নস, এই বার্নসগুলো রিকনস্ট্রাক্ট করা হয়, কখনো ফ্ল্যাপ দিয়ে, কখনো গ্রাফট দিয়ে, আলাদা আলাদা সময় আলাদা আলাদা জিনিস, এবং মাল্টিপল সিরিজ অফ সার্জারিজ হওয়া দরকার পড়ে মাঝে মাঝে। এবং সেখান থেকে দেখা যায় যে যখন বার্ন হয়েছিল তখন যেরকম তার মধ্যে যা ডিগনিটি ছিল বা যেভাবে সে চলাফেরা করতে পারতো, তার কিন্তু সার্জারিগুলোর পরে কনফিডেন্সটা অনেকটা ভালো হয়ে যায় এবং এতটা খারাপ জিনিসটাকে আমরা কিছুটা অন্তত ভালো করতে পারি। অ্যান্ড দি ওয়ার্স, অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স। অ্যাসিড অ্যাটাক ইজ আ ফর্ম অফ ফেশিয়াল বার্ন। সো ওটা কেমিক্যাল বার্নস বলা হয় এবং সেটা একই রকমভাবে চিকিৎসা হয় এবং সেই যে মুখটা ডিস্টর্টেড হয়ে যায় বা ডিফর্মড হয়ে যায়, সেটাকে প্লাস্টিক সার্জারি দ্বারা কিছুটা অন্তত ভালো এবং ঠিক করা যেতে পারে। অ্যাম্পুটেশন বা অঙ্গহানি, এখানে প্লাস্টিক সার্জনের রোল কি থাকে?
অ্যাম্পিউটেশনের কথা যদি ওঠে আমি বলবো একটা প্লাস্টিক সার্জন শেষ অবধি চেষ্টা করে যে অ্যাম্পিউটেশন যেন তার না করতে হয়। কখনো দেখা যায় ব্লাড ভেসেলে রক্ত কম যাচ্ছে, এটা বয়সের সাথে হতে পারে, সুগারের সাথে হতে পারে, সুগার অনেক বেড়ে গেছে তার জন্য হতে পারে, বা এমনি অনেক লোকের অনেক রকম ডিজিজ থাকে। স্মোকিংয়ের জন্য কি হয়, আমাদের যে ব্লাড ভেসেলগুলো থাকে তার মধ্যে কোলেস্ট্রল জমা পড়ে এবং তাতে ব্লাড ভেসেলগুলোর ফ্লো কমে যায়। একটা সময় দেখা যায় যে পায়ের তলায়, পায়ের যে জায়গাটা সেখানে কিন্তু একদমই ফ্লো নেই এবং সেখানে সেটা আর ভালো করা যাচ্ছে না। একদম লাস্ট স্টেজে যতক্ষণ সম্ভব কিন্তু একটা প্লাস্টিক সার্জন চেষ্টা করে যে পাটাকে যদি বাঁচানো যায়, কারণ এই যে ভেসেলটা বন্ধ হয়ে গেছে, এই ভেসেলটা অন্য একটা ভেসেল থেকে নিয়ে গ্রাফট নিয়ে, ভেসেলের গ্রাফট যেটাকে বলে, অন্য একটা ভেন থেকে নিয়ে সেই আর্টারিটাকে জুড়ে দিয়ে সেটা করা যেতে পারে, বা একটা কোনো কিছু দিয়ে ওই যে কোলেস্ট্রল ক্রিস্টালসটা আছে সেটাকে ভেঙে দেওয়া, সেই থ্রম্বাসটাকে সরিয়ে দেওয়া, ওই রকমভাবেও বাঁচানোর চেষ্টা চলে। একদমই যদি উপায় না থাকে তখন আমরা দেখি যে কীরকম অ্যাম্পুটেশন যদি কম্পালসারি থাকে তাহলে অ্যাম্পুটেশন করতে হয় এবং সেটা এমনভাবে করা হয় যাতে প্রস্থেসিসটা ইজিলি লাগানো যেতে পারে এবং সেই প্রস্থেসিস নিয়ে মানুষটা যেন হাঁটতে পারে, চলতে পারে। এটা তো গেল প্যাথোলজি, কিন্তু ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার পা কেটে এসছে বা আঙুল কেটে গেছে, সেক্ষেত্রে কি করা হয়? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে আঙুল কেটে গেছে, আঙুলটা পুরো আলাদা হয়ে গেছে, প্লাস্টিক সার্জনের কাছে আসলে প্লাস্টিক সার্জন সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করে। জোড়া লাগানোর চেষ্টা কিভাবে করা হয়, এই যে আঙুলের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো যায়, খুব সরু সরু ব্লাড ভেসেল হয়, সেই একই রকম যে সুতো দেখা যায় না সেই সুতো দিয়ে সেই ওই চশমা পরে বা মাইক্রোস্কোপ, অপারেটিং মাইক্রোস্কোপের তলায় সেই সেলাই করা হয় এবং যে সুতোটা, যে ব্লাড ভেসেলটা কেটে গেছে সেটার সাথে বডির যে ব্লাড ভেসেলটা আছে সেটাকে কিন্তু জোড়া লাগানোর চেষ্টা করা হয়। শুধু যে ব্লাড ভেসেল করলে তা হয় না, বোন যেটা ভেঙে গেছে সেটাকে ফিক্স করা হয় এবং ব্লাডের সাথে নার্ভ ভেন্স এবং টেন্ডন, এগুলো সব একসাথে জোড়া লাগলে কিন্তু ওটা আবার আঙুলটা আবার ফেরত আবার ফাংশনে ফিরে আসা যায়। ধরেন কারো হাত কেটে গেল, আপনারা একটা হাত লাগিয়ে দিলেন, তারপর সেই নাড়াতে পারবে, ফিলিংস হবে। মেডিকেল সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে আমাদের এখন যেটা মোস্ট রিসেন্ট অ্যাডভান্স, অফকোর্স হাত কেটে গেলে সে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে এলে সেই হাতটা তো জোড়া লাগানোর চেষ্টা হয় এবং হয়েছে অনেকবার, এটা হয় এবং খুব ফ্রিকোয়েন্টলি এটা করা হয় যে সেই হাতটা জুড়ে দেওয়া হয়। কিন্তু কখনো দেখা যায় যে তার হাতটা কেটে গেছে এবং অনেক ওই হাতটা আর জোড়া লাগানো যাবে না। তো যেটা রিসেন্ট অ্যাডভান্সেস অফ প্লাস্টিক সার্জারিতে আমরা হ্যান্ড ট্রান্সপ্লান্টেশন এনেছি। হ্যান্ড ট্রান্সপ্লান্টেশন করা হয় যে অন্য আরেকজন যিনি মারা গেছেন এবং তিনি তার শরীরের অঙ্গ দান করেছেন, তো তাতে যেমন আমরা চোখ দেওয়া হয়, কিডনি, লিভার এগুলো হয়, সেরকম হাতও দেওয়া হয় এবং সেই হাতটা মৃত্যুর কিছুক্ষণের মধ্যে সেই হাতটাকে আলাদা করে নিয়ে আসা হয় এবং যার হাত নেই সেই মানুষের হাত লাগানো হয়। ইস, 16-এর সময় যদি আপনারা থাকতেন তাহলে গব্বরকে ঠাকুর সাহেব শেষ করে দিত। কি গব্বরের হাতটা ঠাকুরের গায়ে লাগানো? মানে হ্যাঁ, এ হাত মুঝে দে দে ঠাকুর। তো হ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ইজ আ ভেরি ইন থিং, এখন খুবই হচ্ছে এবং যারা নতুন হাত পাচ্ছে তারা কিন্তু নর্মাল ফাংশন পাচ্ছে। আর কখনো যদি ধরেন কারোর পকেট মারের হাত লাগিয়ে দিয়েছেন, দুমদাম এর পকেটে চলে যাচ্ছে, এরকম হয়? এরকম হয় না, কারণ তবলচির হাত তোমরা দেখলে করছে, কারণ হাতটা যেটা লেগেছে তার ব্রেন যেরকম সেই অনুযায়ী হাতটা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝলেন, হাত দিয়ে কিছু হয় না, সব কিছু এখানেই থাকে, হাতের কোনো দোষ নেই, সব দোষ মাথার এবং মনের। একদম। আচ্ছা, ফেসিয়াল রিজুভিনেশন, ফেস লিফট, এই উপরের আইলিড লিফট, এইগুলো তো আপনারা করেন। এটার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, এটা এই যে কসমেটিক ট্রিটমেন্ট, এর সাথে অ্যান্টি এজিং এর একটা লিঙ্ক আছে। মানে বয়স কমিয়ে দিতে পারেন? বয়স কমিয়ে দেওয়া যেতে পারে। মানে ওনার বয়স আমার মতন হয়ে যাবে? বয়স কি আসলে কমানো যেতে পারে? বয়স আসলে কমানো যেতে পারে। বলছি মানে ওনাকে দেখতে আমার মতো ইয়াং করে দিতে পারবেন? ইয়াং করে দিতে পারবো। মানে বুড়ো বলছে আমাকে, বুড়ো বলছে। আমি কিন্তু ইনস্টাগ্রাম ফিল্টার দিয়ে বলছি না। ইনস্টাগ্রাম ফিল্টার ছাড়াও প্লাস্টিক সার্জারির দ্বারা কিন্তু যে মুখের যে ছাপটা, বয়সের ছাপটা কমানো যেতে পারে। মানে রেখাকে দেখেছি যে এখনো কোনোভাবে বয়সই হয়নি। সেটা কিভাবে হয় জানার জন্য আমাদের জানতে হবে যে আমাদের বয়সটা বাড়ে কিভাবে। বয়সটা যে বাড়ে, ছাপটা কিভাবে পড়ে মুখের ওপরে সব থেকে বেশি, কেননা মুখ সবসময় এক্সপোজ, সবাই দেখছে,
বুড়ো হচ্ছেন বা ছোট হচ্ছেন, যাই হচ্ছে না কেন মুখের ওপরেই চোখটা পড়বে। মুখের মধ্যে যত বয়স বাড়ে তত রিঙ্কেলস আসে, স্কিন কোয়ালিটি খারাপ হয়, এবং স্কিনের নিচে আমাদের কিছু ফ্যাট আছে, সেই ফ্যাটগুলো আস্তে আস্তে গলে যায়, অ্যাট্রফি হয়ে যায়, শেষ হয়ে যায়, কারণ যত বয়স বাড়ে তার সাথে সাথে। তো তার জন্য কিছু কিছু চেঞ্জেস হয় আমাদের মুখে, যেগুলো খুব প্রেডিক্টেবল, বোঝা যায়। যেমন আপনারা শুনে থাকবেন ডার্ক সার্কেলস, খুব কমন। ডার্ক সার্কেলস হচ্ছে চোখের তলার যে ফ্যাটটা থাকে সেটা আস্তে আস্তে নেমে আসে এবং ওই জায়গাটা গর্তর মতো তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি যে লাইট আসে সেই লাইটে বোঝা যায় যে ওখানটা কালো লাগছে। 2 নম্বর হচ্ছে আমাদের নেজোলেবিয়াল ফোল্ড। এই যে নেজোলেবিয়াল ফোল্ডটা আছে, যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের এটা ডিপ হতে থাকে। সেটার কারণ হচ্ছে এই আশেপাশে যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা আস্তে আস্তে নেমে আসে এই দিকে, ওর মধ্যের ফ্যাটটা অ্যাট্রফি হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমাদের যে মুখটা আছে, মুখটা অরিজিনালি কিন্তু আমাদের ওভাল, সেখান থেকে আস্তে আস্তে আমাদের জ লাইনটা নষ্ট হতে থাকে এবং মুখটা রাউন্ড হতে থাকে। কেন? কারণ একই ব্যাপার, ওই যে ফ্যাটটা আছে ওটা আস্তে আস্তে নেমে আসে। এছাড়া স্কিন কোয়ালিটি খারাপ হলে তো অবভিয়াসলি স্কিনে পিগমেন্টেশন আসে, রিঙ্কেলস তো আসেই। তো এই জিনিসগুলো যখন আমরা শিখলাম অ্যাজ আ প্লাস্টিক সার্জন যে এই জিনিসগুলো হয়, তাহলে এগুলোকে আমরা কিন্তু কাউন্টার করতে পারি। কাউন্টার যদি করি তাহলে কিভাবে আমরা কাউন্টার করতে পারি? কাউন্টার 2 রকমভাবে হয়, একটা হচ্ছে সার্জিক্যালি, একটা হচ্ছে নন সার্জিক্যালি। আজকে যেই জায়গাটা গর্ত হচ্ছে সেই জায়গায় যদি আমি গর্তের বদলে ফ্যাট দিই, বা ফ্যাট না দিয়ে যদি ফিলার বলে একটা জিনিস হয়, হাইলুরনিক অ্যাসিড বলে, সেটা যদি আমি ওখানটা দিয়ে দিই তাহলে গর্তটা ভরে গেল, ডার্ক সার্কেলস চলে গেল। আচ্ছা, ইনসমনিয়াক পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রেও এটা কতটা ওয়ার্ক করে? ইনসোমনিয়ার জন্য যে ডার্ক সার্কেলস হয় এটা কিন্তু ঠিক নয়। ওকে, ইটস এ মিথ। ইটস আ মিথ। ওকে। ডার্ক সার্কেলস হয় অন্য বিভিন্ন কারণের জন্য, কিন্তু ইট ইজ নট বিকজ অফ আমি ঘুমোইনি তার জন্য আমার চোখের তলায় কালি, না। আপনার চোখের তলায় কালি হওয়ার ছিল তার জন্য হয়েছে, এবং আপনার চোখের তলায় কালিটা পারফেক্টলি ট্রিটমেন্ট করা যেতে পারে। এছাড়া আমাদের যে এই যে ঠোঁটটা দেখি আমরা, এটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়, সেখানে একই জিনিস ফ্যাট দেওয়া বা ফিলার দেওয়া, মুখের জ লাইনটা নষ্ট হয়, জ লাইনটা ক্রিয়েট করা, এমনকি অন্য মুখের মধ্যে অনেক কিছু আছে যেটা চেঞ্জ করা যায়। ফেস লিফটটা হচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যাল কেন? কেন একই যেটা ফিলার দিয়ে আমরা এটা করছিলাম, ফেস লিফট অপারেশনে মুখটাকে এই যে চামড়াটা যেটা ঝুলে গেছে সেই চামড়াটাকে টেনে ওপরে সেলাই করে দেওয়া হয়, এবং যেহেতু ওটা সার্জারি, ওটা অনেক বেশি দিন থাকে এবং এটা লং স্ট্যান্ডিং। ওই তবলা বা ঢোলের ক্ষেত্রে যেটা হয়, একটু চামড়াটা লুজ হয়ে গেলে একদম আমরা টেনে বাঁধিয়ে আনি না, পুরো টান টান করে দিন, তার টুং করে আওয়াজ হবে। একদম সঠিক উদাহরণ দিয়ে দিয়েছে। একদম ঝুলে যাওয়া চামড়া মুখের, সেটাকে ঠিক করার জন্য ফেস লিফট। এরকমই আই লিডেরও সার্জারি হয়, এমনকি আইব্রো এবং চুল। রাজকুমার রাও কি অপারেশন করিয়েছিল? রাজকুমার রাও চিন ফিলার্স, উনি যেটা বলেছেন প্রকাশ্যে এসে যে উনি নাকি চিন ফিলার্স করিয়েছেন। চিন ফিলার্স হচ্ছে ওই ফিলার যেটা বলছিলাম হাইলুরনিক অ্যাসিড, সেই ফিলার্সগুলো এখানে ইনজেক্ট করানো হয়। তাতে কি হয়, চিনের যে শেপ আর যে ডেফিনেশন হয় সেটা খুব ভালো প্রমিনেন্ট হয়, মুখের শেপটা ভালো হয়। যে কোনো জিনিসের যদি একটা পার্টিকুলার জিনিসের ডেফিনেশন ভালো ইমপ্রুভ করানো যায় তাহলে কিন্তু অ্যাজ আ হোল মুখের শেপটাই খুব ভালো হয়। বোটক্স করে আসে লোকে, বোটক্স ইনজেকশন। বোটক্স আমার মনে হয় না এমন কেউ নেই এখন বোটক্সের ব্যাপারে জানে না। সারা বিশ্বে বলা হয় এখন বোটক্স হচ্ছে সব থেকে কমনলি পারফর্ম জিনিস, হ্যাঁ, সব থেকে কমনলি পারফর্ম প্রসিডিউর। ইজ ইট বিকজ অফ ইনস্টাগ্রাম? মেবি। ইজ ইট বিকজ or attention economy? নো, ইট ইজ বিকজ অফ আই উইল সে কোভিডে আমরা সবাই কি করলাম, ঘরে বসে পড়লাম, কাজ বন্ধ করে সবাই ঘরে বসে কি করতাম, ফোনের মধ্যে স্ক্রোল করতাম, সেলফি তুলতাম, ফটো তুলতাম, কন্টিনিউয়াসলি এটাই আমাদের কাজ ছিল। এতে কি হলো, আমাদের মুখের মধ্যে কি অ্যাবনর্মালিটি আছে বা কি সমস্যা আছে এগুলো আমাদেরই মুখে আমরাই ফটো দেখে দেখে ফুটে উঠলো। তাহলে এই কোভিড আর এই যে সেলফি রেভলিউশন, এই দুটো জিনিস কিন্তু খুব বড়ভাবে আমাদেরকে চিনিয়ে দিল যে আমাদের মধ্যে কি সমস্যা আছে সেটা আমরাই খুঁজে বার করতে পারি। এবং তাতে দেখা গেল যে অনেকেরই মনে হচ্ছে যে না আমার নাকটা ঠিক লাগছে না, বা আমার এই যে মুখটা ঝুলে পড়ছে আস্তে আস্তে, আমি আজকে 10 বছর আগের ফটোতে যা দেখছিলাম এখন আমাকে অনেকটা বয়স্ক লাগছে। তখন এরা প্লাস্টিক সার্জনদের কনসাল্ট করা শুরু করলেন যে কীভাবে তাহলে এটাকে ঠিক করা যেতে পারে। এবং যেহেতু প্লাস্টিক সার্জনরা অলরেডি এজিং নিয়েই পড়াশোনা করে, তাতে কিন্তু অনেকটা দেখা যায় যে এই যে প্রেডিক্টেবল যে জিনিসগুলো সেগুলোকে ঠিক করা যায়। এবং
বয়সটা অনেকটা কমিয়ে নেওয়া যায়। ওকে, তো বোটক্স কি আপনারা ইনজেকশন দিয়ে করেন? বোটক্সটা হচ্ছে ইনজেকশন, ভয় পাবেন না, ব্যথা হয় না। মানে ইনজেকশন দিয়ে বয়স কমিয়ে দেন ডাক্তারবাবু? কারণ ওর মধ্যে কিন্তু ব্যথা কমানোর ওষুধ মেশানো থাকে। আচ্ছা। এবং সেই ইনজেকশনটা এই রিঙ্কেলস যেগুলো হয়, মাথার রিঙ্কেলস বা অন্য জায়গায় যে রিঙ্কেলস, চোখের সাইডের যে রিঙ্কেলসগুলো হয়, সেগুলো ট্রিট করা যায়। বোটক্স কিন্তু কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট না, বোটক্স বারবার করাতে হয়। ওটা একটা টক্সিন যেটার এফেক্ট থাকে 6 মাস থেকে 8 মাস অবধি। আর ডাক্তারবাবু ওই শাহরুখ খানের মতো গালের টোল ফোল এগুলো হবে? গালের টোল কিছু লোকের ভগবান দেয়, আর কিছু লোকের কিন্তু প্লাস্টিক সার্জন দেয়। ও হ্যাঁ। প্লাস্টিক সার্জারির দ্বারা এই যে গালে যে টোলটা পড়ে সেটা করে দেওয়া যায়। হ্যাঁ। এবং খুব বড় মেজর অপারেশনও নয়, খুব কম সময়ের অপারেশন। এবং এটা রিভার্সেবল, যাদের হলো পছন্দ হলো না বা কিছুদিন পরে মনে হলো করবো না, সেটাও আবার তাকে আবার ও মানে টিনের কৌটো টোল পড়ে গেছে, পিছন দিক দিয়ে ঠুকলে যেরকম ঠিক আবার টোল দিয়ে দাও এরকম, বা রাস্তার মতন যে গাড্ডা হয়ে গেল, তারপর আবার সরকার থেকে এসে ভোটের আগে সারিয়ে দেয়, ওরকম ব্যাপার। যে যেরকম ভাবে চায় সে সেরকম ভাবে করে দেয়। আর ওই ব্যাঙের মতো চকচকে চামড়া, ওয়াটারপ্রুফ, এরা করতে পারেন? সেরকম তো করতে পারবো বলে মনে হয় না, কিন্তু স্কিনের যে কোয়ালিটি থাকে সেটাকে ইমপ্রুভ করার জন্য অনেক রকম চিকিৎসা আছে। যেমন আমাদের ডার্মাটোলজি বন্ধুদের কাছে অনেক রকম ক্রিম আছে এবং অনেক কিছু আছে। আমরাও কিছু ইনজেকশন দিই এবং সেই ইনজেকশনের দ্বারা স্কিনের যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু অনেক ভালো ইমপ্রুভ করে। মানে পুরো চামড়াটা ছাড়িয়ে ওর রোদে শুকিয়ে ভালো করে পালিশ করে আবার লাগানো যাবে কিনা এরকম কোনো এরকম তো এখনো হয়নি, হয়তো আগামী দিনে হবে। বা ধরেন আমি ভীষণভাবে চাই, আমার এমনি তো গন্ডারের চামড়া, কিন্তু লিটারেলি আমি গন্ডারের চামড়া লাগাতে চাই, যাতে আমার আরও কারোর কোনো কথা, কোনো ট্রোলিং গায়ে না লাগে। তো সত্যি কি আপনি গন্ডারের চামড়া দিয়ে আমার চামড়া রিপ্লেস করতে এই পারেন? মুহূর্তে তো পারবো না, আগামী বলা যায় না 50 বছর পরে হয়তো সেটাও এসে যাবে। আচ্ছা, গন্ডারের প্রসঙ্গ যখন এলো, গন্ডারের মতো নাক তো পসিবল, ওই যে রাইনোপ্লাস্টি আপনারা বলেন। রাইনোপ্লাস্টি হচ্ছে নাকের অপারেশন, এবং নাকের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি, নাকের মধ্যে কোনো ডিভিয়েশন, ব্যাকা বা অনেক সময় দেখা যায় যে সেরকম কিছুই নেই, শুধুমাত্র যে আমাদের ক্লায়েন্ট তার হয়তো নাকটা একটু ভোঁতা আছে, বা তার হয়তো নাকটা সরু হলে ভালো লাগতো তাকে, বা ফেসের প্রপোর্শনে হয়তো নাকটা ছোট বা বড়, এরকম সিচুয়েশন কিছু যদি আসে এবং তার মনে হচ্ছে যে না আমার না সব কিছুই ভালো, আমার নাকটাতে কিছু একটা অ্যাবনর্মালিটি আছে, এবং সেটা আমাদের কিছু বিউটি স্ট্যান্ডার্ডস আছে যে এইটার সাথে এতটা প্রপোর্শন, যেমন আমাদের যে এইখানে দুটো লাইন আঁকা হয়, পুরো ফেসটাকে 3 ভাগে ভাগ করা যায়, তো সেরকম কিছু বিউটি প্রপোর্শনস আছে। সেই প্রপোর্শনসে যদি এই ক্লায়েন্ট আসেন এবং বলেন যে আমার দেখুন নাকটা কি আপনার মনে হচ্ছে খুব সরু বা খুব বড়, সেরকম যদি বলে, তাহলে সেটা যদি হ্যাঁ সত্যি অ্যাবনর্মাল হয়, তাহলে কিন্তু রাইনোপ্লাস্টি দ্বারা অপারেশনের কিন্তু সেটাকে ঠিক করে দেওয়া যায়। অনেক ছোট বাচ্চার বাবা মা আছে যারা বাচ্চার নাক ধরে টানাটানি করে, যে ছোটবেলা থেকে এমন করে করব যেন ওই কুমারটুলির প্রতিমা তৈরি করছে, একদম এটাতে মানে যতই নাক টানুন ওইভাবে হবে না। একটা ঋত্বিক রোশনের ছবি দিল, দিয়ে বললো আমার এটা চাই, আমাকে এরকম মুখ বানিয়ে দিন, সেটাকে আমরা করতে পারবো? একদমই পারবো। আচ্ছা, এইবার একটা খুব ইম্পর্টেন্ট কথায় আসি। আমরা ফেস নিয়ে কথা বললাম ওভারঅল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রাইনোপ্লাস্টি বা এই লিপ ফিলার বা চেন ফিলার এগুলো ওয়ার্ক করে না। ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা চোপড়ারই একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে প্রথম রাইনোপ্লাস্টি যখন উনি করান তখন ওটা ফেলিওর হয়। তখন আপনারা কিভাবে এই ড্যামেজ কন্ট্রোলটা করেন? প্রথম কথা আমি বলবো এখানে যে ইট ইজ নট অলওয়েজ কিভাবে হচ্ছে এটা জানতে হবে, যে যখনই কোনো কসমেটিক ট্রিটমেন্ট করানো হচ্ছে তখন কে করছে ট্রিটমেন্টটা, খুব ইম্পর্টেন্ট। কসমেটিক ট্রিটমেন্ট কিন্তু একজন ডক্টর করেন, প্লাস্টিক সার্জন করেন, ডার্মাটোলজিস্ট করেন, ম্যাক্সিলোফেশিয়াল করেন, আবার অনেকে কিন্তু রাস্তায় এরকমও লোক আছে যারা কসমেটিক ট্রিটমেন্ট করেন, যারা হয়তো কোনো ডাক্তারবাবুর সাথে কিছুদিন ছিলেন এবং শিখে নিয়েছেন এবং তারপরে করতে চেষ্টা করছেন। বাট কাম অন, ইট হ্যাপেন টু প্রিয়াঙ্কা চোপড়া। শি ইজ নট আনএডুকেটেড ফুল যে একজন রাস্তার কারোর কাছে চলে যাবে, অ্যান্ড শি হ্যাজ গট এনাফ মানি অ্যান্ড কন্ট্যাক্টস টু ডু আ সার্জারি ফ্রম আ প্রপার সার্জন। প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারটা আলাদা, সেখানে আমি আসছি। তার আগে আমি বলে নিই যে কসমেটিক সার্জারির ম্যাক্সিমাম ভুল যেগুলো বেরোয় সেগুলো কিন্তু আনট্রেন্ড প্রফেশনালস দিয়ে করানোতে এগুলো ভুল বেরোয়, এবং অনেক হাই প্রোফাইল ক্লায়েন্ট আছে যারা এরকমই আনট্রেন্ড প্রফেশনালস ডিগ্রি না চেক করে করানো হয়। বিকজ আই ওয়াজ ইন মুম্বাই, আমি এই ভেতরের ব্যাপার কিছুটা জানি এবং সেটা করানো হয়। 1 নম্বর, প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারে কি হয়েছিল, ওনার কিছু রিকোয়ারমেন্ট ছিল
এবং সেটা হয়তো প্লাস্টিক সার্জন ছিলেন আমি জানি না, বা যিনি করেছেন কে করেছেন সেটাও আমি জানি না, কিন্তু ওনার যে রিকোয়ারমেন্ট ছিল হয়তো সেই রিকোয়ারমেন্ট অন্য সার্জন যেটা বলেছেন তার সাথে মেলেনি, বা হয়তো দুজনেই মনে করেছেন যে না এরকম করলেই ভালো হয়। তো কোনো একটা জায়গায় যেন মিল হয়নি, বা আফটার সার্জারি কোনো ইনফেকশনও হতে পারে। ইনফেকশন হতে পারে, সব কিছুরই রিস্ক আছে। এবং তাতে কি হয়, অনেক সময় সোয়েলিং হয়, এডিমা হয়। তো যে কোনো রকমভাবেই হোক না কেন, প্ল্যানিং যদি খুব ভালো রকম প্ল্যানিং হয়, যেটা আমার ক্লায়েন্টের সাথে আমার যদি প্ল্যানিং খুব ভালো হয় এবং কি এক্স্যাক্টলি চাই এবং কি ডিফারেন্ট করা যেতে পারে এটা যদি ভালো করে বোঝানো হয়, তাহলে সেটা কিন্তু করা যেতে পারে। জেনারেলি সেখানে কমপ্লিকেশনস হয় না, কিন্তু অপারেশন কোনোদিনও 100% কেউ বলতে পারে না। এক্স্যাক্টলি, এনি সার্জারি ফর এক্সাম্পল 100% free because it is a surgery. ইভেন ইফ ইট ইজ আ মোস্ট সিম্পল সার্জারি, আই থিঙ্ক অ্যাপেন্ডিক্স সার্জারি, হ্যাঁ সেটাও কি 100% হয়? No, it is very. সো আমি বলছি যে যদি ইফ ইট ফেলস, সো হাউ ডু ইউ ম্যানেজ ইট? There are secondary surgeries available. ওকে, তখন কি আপনারা এক্সট্রা টাকা নেন নাকি ওইটাতেই করে দেন? সেটা সার্জনের উপর ভ্যারি করে, কি সার্জন তার উপরে সেই এক্সট্রা টাকা নেবে না কি ওটার উপরে করে দেবে সেটা ওনার উপর। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এই লিপ ফিলার, চিন ফিলার আপনারা দিলেন, এর পেছনে কি ওয়ারেন্টি দেন যে 1 বছরের মধ্যে ঝুলে যাবে না? হ্যাঁ, একটা টাইম পিরিয়ড আছে। একটা লিপ ফিলার 2 বছর কাজ করে। ওকে, 2 বছরের বেশি কিন্তু সেটা আর কাজ করে না। এবারে সেই 2 বছরটা কখনো 2.5 বছর যেতে পারে, কখনো আবার 1.5 বছরে তার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে, কখনো ওই স্পেসিফিক এই ডেট বলা যায় না। এটা বোটক্স যেমন 6 থেকে 8 মাসই কাজ করে, তারপরে ওই টক্সিনটার ক্ষমতা শেষ হয়ে যায়, নতুন আবার করতে হয়। এবার সেটারও কারোর 4 মাসে কাজ হয়ে যায়, মানে 4 মাস অবধি চললো, কারোর আবার 8 মাস 1 বছর অবধিও চলে। আচ্ছা, এবার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে। এই দেখতেই পাচ্ছেন তো, মানে একদম যে কোনো সময় ল্যান্ড করতে পারবে এমন অবস্থা হয়ে গেছে। তো এই ধান গাছ বসানো যাবে? হ্যাঁ, আমরা ধান চাষ নিয়ে আবার কথা চাষ নিয়ে বলবো। কথা বলবো। নিশ্চয়ই বসানো যাবে। আচ্ছা, প্রথমত এই যে বল্ডনেসের কিছু স্টেজ হয়, তো সেইগুলো নিয়ে একটুখানি বলুন, তারপর এইগুলো ট্রিটমেন্টে আসি আমরা। চুল নিয়ে কথা বলতে গেলে তো বলতেই হয় সবকিছু। আমি তো আপনার দিকেও তাকিয়ে আছি, ওটার পরে আসছি। তো চুল আমাদের যে পড়ে, এটার কারণ যেটা হয় তাতে 95% কারণ কিন্তু জেনেটিক হয়। আমরা বলে বেড়াই যে ক্লাইমেট খারাপ, ওইখানকার জল খারাপ, ওখানকার খাবার খারাপ, আমি বোম্বেতে ছিলাম আমার অনেক চুল, কলকাতায় এসে সব চুল পড়ে গেল। এগুলো কিন্তু ওই 5%। 95% যেটা, এটা কিন্তু জেনেটিক। আপনার বাবার চুল ভালো থাকতে পারে, কিন্তু আপনার ঠাকুরদার চুলও কি ভালো? আপনার মায়ের দিকে 3 পুরুষ অবধি কেমন চুল ছিল? যদি কারোর টাক থাকে তাহলে আপনার টাক হওয়ার চান্স খুব হাই। সো ইট ইজ জেনেটিক বলেই কিন্তু ওটাকে আটকানো যায় না। চুল পড়া কেউ কখনো আটকাতে পারেনি। স্লো করা যেতে পারে। কিভাবে স্লো করা যায়? কিছু মেডিকেল ট্রিটমেন্ট হয়, যেমন মিনক্সিডিল লাগানো, মিনক্সিডিল খাওয়া, ফিনেস্টেরাইড বলে একটা ওষুধ হয় সেটা খাওয়া, মাল্টিভিটামিনস অনেক রকম থাকে, বায়োটিন বলুন বা অনেক রকম মাল্টিভিটামিনস, জিঙ্ক, এইগুলো খেলে কিছুটা চুল পড়া স্লো করা হয়। তারপরে স্টেজে পিআরপি বলে একটা জিনিস হয়, এসভিএফ বলে একটা জিনিস হয়। এইগুলো এই দুটো একটুখানি যদি বলেন, হোয়াট ইজ পিআরপি এন্ড হোয়াট ইজ এসভিএফ? পিআরপি হচ্ছে আমাদের ব্লাড থেকে আমরা কিছুটা ব্লাড নেওয়া হয়, 20 সিসি মতো রক্ত নেওয়া হয়, এবং সেই রক্তটা একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে যার মধ্যে সেন্ট্রিফিউজ করানো হয়, করে যে জায়গাটা প্লেটলেট রিচ প্লাজমা, পিআরপি বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা। তো সেইখানে যেখানে প্লেটলেটটা বেশি আছে এবং সেই প্লেটলেট রিচ যে প্লাজমাটা আছে সেটাকে আলাদা করা হয়। কেন? সায়েন্টিফিক বেসিস বলে সেটার মধ্যে গ্রোথ ফ্যাক্টরস থাকে। গ্রোথ ফ্যাক্টরস কি করা হয়? গ্রোথ ফ্যাক্টরস হচ্ছে চুলের গ্রোথ করার চেষ্টা করে। তাতে কি হয়, এই যে পিআরপি নেওয়া হয় সেই পিআরপিটা কিন্তু মাথার মধ্যে ইনজেক্ট করা হয়, এবং তাতে ইনজেক্ট করলে চুল পড়ার যে রেট সেটা একটু স্লো ডাউন হয়। কিন্তু পিআরপি আবার বারবার থেরাপি, মানে ওটা হয়তো 2 মাস 3 মাস অবধি থাকতে পারে, তারপরে আবার রিপিট করাতে পারে, সেই ব্যাটারি স্লো হয়ে যাবে। অন্য আরেকটা হয় এসভিএফ। এসভিএফ হচ্ছে আমাদের রক্তের বদলে একটু ফ্যাট নেওয়া হয়, এবং সেই ফ্যাটটাকে আবার সেন্ট্রিফিউজ করিয়ে সেই সেন্ট্রিফিউজ যে গ্রোথ ফ্যাক্টরস, কনসেপ্টটা একই, গ্রোথ ফ্যাক্টরস, সেটাকে ইনজেক্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে যে আরও বেশি দিন জিনিসটা ধরে রাখা যায়। ডোজেজটা তাড়াতাড়ি নয়, বছরে একবার করালেই হয় এসভিএফ।
তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট থেরাপি, কিন্তু এরা কেউ যে চুলটা পড়ে গেছে সেই চুলটাকে এনে দিতে পারবে না। যদি ওই জায়গায় নতুন চুল আপনি দেখতে চান তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। কোথা থেকে চুলটা নেওয়া হয়? আপনারই চুল নেওয়া হবে, পেছন থেকে নেওয়া হয়। পেছন থেকে যে চুলগুলো হয় সেটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। বলা হয় আমাদের এই সাঁড়াশি এই জায়গাটা নাকি টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট। টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট, আমাদের বডিতে যে টেস্টোস্টেরনটা থাকে সেইটা নাকি ওখানে গিয়ে চুলের গোড়াগুলোকে নষ্ট করে দেয়, তাই এইটুকু জায়গায় চুলটা পড়ে। বাইরের চুল কিন্তু জেনারেলি পড়ে না। যাদের দেখবেন পুরোটা টাক তারা কামিয়ে নিয়েছে। আমার বুকে টাক পড়বে না, বগলে পড়বে না। আর নামতে হবে না না, আর যাচ্ছি না। এই পেছনের চুলগুলো কিন্তু টেস্টোস্টেরনের কোনো এফেক্ট পড়ে না ওদের ওপরে। তো ওই জন্য কি করা হয়, এই সাইডের চুল বা পেছনের চুলগুলোকে সামনে লাগানো হয়। সামনে যখন তারা বসে যায় তখন কিন্তু একই রকমভাবে তাদের যে প্রপার্টি, যে আমি টেস্টোস্টেরন দ্বারা এফেক্টেড হব না, সেটা তারা মেনটেন করে। তাই বয়সের সাথে সাথে চুল কিন্তু পড়তেই থাকে, কিন্তু যে চুলগুলো লাগানো হয় সেগুলো কিন্তু পড়ে না। বলছি, এক্ষেত্রে বুক থেকে চুল নিয়ে মাথায় লাগাতে পারেন না কেন? বুক থেকে চুল নেওয়া হয় এবং হয়? সেটা হয়ও, এবং সেটা মাথায় শুধু বুক থেকে নয়, দাড়ি থেকেও চুল নেওয়া হয়। বাহ। আচ্ছা, এখানে একটা আছে, এই যে ফেনেস্টেরাইড, এই যে মিনক্সিডিল, এই যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে, তার একটা বড় সাইড এফেক্ট আছে। এটা অনেকে মনে করেন যে সাইড এফেক্ট থাকলে তাদের পুরুষত্বটা কমে যায়। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি তা নয়। কেন, যে ডোজেজে তাদের পুরুষত্ব কমে যায় আমরা তার 1/10 ডোজে ওষুধটা দিই। ওই ডোজে কিন্তু ফিনাস্টেরাইডের কোনো রকম এফেক্ট পুরুষত্বতে বা টেস্টোস্টেরন সিক্রিশনে পড়ে না। আর কার ধরুন হচ্ছে এই প্রবলেম, ফেনেস্টেরাইড খেয়ে তার ধরুন এরকম কোনো প্রবলেম হচ্ছে, তখন আপনারা রেয়ারলি এরকম হয় যে ফিনাস্টেরাইডের জন্য এটা হয়ে থাকে, হয়ই না। আমি তো বললাম, কারণ 1/10 ডোজটা দেওয়া হয় এবং সেটাতে কোনো এফেক্ট হয় না। তাহলে তার ইনভেস্টিগেট করানো উচিত, অন্য কোনো কারণের জন্য হয়তো হয়ে থাকতে পারে। টেস্টোস্টেরন করবেন না, টেস্টোস্টেরন চুল তুলেও দেয়। পাগল হয়ে গেছে ইন্টারনেট, পুরো ম্যাড এই টেস্টোস্টেরনের জন্য। আমরা দেখি যারা জিম করে অনেকের কিন্তু চুল পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটার কারণ থাকে, ওরা একটা সাপ্লিমেন্ট নেয় যেটাতে খুব হাই টেস্টোস্টেরন কন্টেন্ট থাকে, এই ক্রিয়াটিন জাতীয় যে জিনিসগুলো থাকে, এবং তাতে বডিতে টেস্টোস্টেরন বেশি হলে মাসেল বিল্ডিংটা বেশি হয়। অ্যাট দ্য সেম টাইম টেস্টোস্টেরন বেশি গেলে চুলটাও পড়ে। ঠিক আছে, চুল দেখুন সবসময় কি চুল, আপনি জনি সিন্সকে দেখে শিখুন। এটা অন্যভাবে ধরলে যে চুল পড়ে গেছে মানে তাহলে এটা পুরুষত্বের চিহ্ন, কারণ টেস্টোস্টেরন তার বেশি আছে। তাহলে বুঝতে পারছেন আমাদের জনি ঠাকুরের সিক্রেটটা। জনিদার কথা বলছি, যে টাক কিন্তু গুড। আচ্ছা, জনি ঠাকুরের কথা হলো যখন, নুরা দেবীর কথাও হবে। অর্থাৎ এইবার আমরা কথা বলবো ব্রাজিলিয়ান বাট লিফট নিয়ে, অর্থাৎ যেটাকে বাংলায় বলে কুম্ভ নিতম্ব। তো এই কুম্ভের মতো নিতম্ব তৈরি করতে যে আপনারা কি করেন, এটাকে সায়েন্টিফিক ভাষায় বাটাক অগমেন্টেশন বলে। তো এই বাটাকটা অগমেন্ট কিভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা ফ্যাট, অন্য জায়গা থেকে ফ্যাট হারভেস্ট করি। জেনারেলি আমাদের পেটের মধ্যে যে এতটা ফ্যাট এক্সট্রা, যেটা অন্যরা পছন্দ করে না, যে আমার এত কেন ফ্যাট আছে, সেই ফ্যাটটাকেই আমরা হারভেস্ট করি এবং সেটাকেই বাটাকের মধ্যে ইনজেক্ট করি, ইমপ্লান্ট করা হয়, যাতে বাটাকের যে শেপটা ওটা ভালো হয়। এছাড়া বাটাকে ইমপ্লান্টও দেওয়া হয়, যেমন সিলিকন ইমপ্লান্ট ব্রেস্টে দেওয়া হয়, ওরকম ইমপ্লান্টও পাওয়া যায় বাটাকে দেওয়ার জন্য। তাতে কি হয়, বাটাকের যে শেপ, সেই শেপটা যেরকম আমাদের ক্লায়েন্টরা পছন্দ করেন সেরকম আনা যায়। এখন লোকে ওই সাকার মেশিন ঢুকিয়ে ফ্যাট বের করার যে প্রসিজিওর, লাইপোসাকশন, মানে চর্বি টেনে নেন চর্বি আপনারা? টেনে নেন। তো এই চর্বি কিভাবে টেনে নেন? লাইপোসাকশন হচ্ছে এখন যদি সার্জিক্যালি বলা হয়, বোটক্স যেমন নন সার্জিক্যালি সব থেকে কমন কসমেটিক প্রসিডিওর, ওরকম লাইপোসাকশন হচ্ছে এখন সার্জারির দিক থেকে সব থেকে কমন কসমেটিক প্রসিডিওর। এটাতে কি হয়, একটা সরু মেশিন থাকে, এটা ক্যানুলা বলা হয়, লাইপোসাকশন ক্যানুলা, যেটা একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা ফুটো। যেমন আমাদের যে ল্যাব সার্জারি হয় তাতে তার হয়তো 10 ভাগের 1 ভাগের একটা ছোট্ট 2 mm ফুটো। 2 mm ফুটোটা কখনো দেখাও যায় না যে অনেক অতটুকু কাটা হয়েছে, এবং সেই ফুটো দিয়ে ক্যানুলা আমাদের
ফ্যাটের মধ্যে যে পেটের ফ্যাট বা থাই বা হাত যে কোনো জায়গায় যেখানে ফ্যাট বেশি আছে সেখানে ওটা ঢোকানো হয় এবং সাকশন মেশিনের থ্রু দিয়ে সেই ফ্যাটটাকে সাক করে বাইরে নিয়ে আসা হয়। কখনো কখনো দেখা যায় যে কিছুটা ফ্যাট আছে বেরিয়ে গেল এবং তাতে কন্ট্যুর ভালো হয়ে গেল, সেটাও নিশ্চয়ই কাম্য, ডিমান্ড করা যায়। এছাড়া যেটা আরেকটা হয় সেটা হচ্ছে পেটের যে আমাদের যেটাকে ভুঁড়ি বলি আমরা, সেই ভুঁড়ির ফ্যাটটা সাকশন করে নিলে সেই ভুঁড়িটা কমে যায়। কিন্তু নেক্সট স্টেপে হয় কি, স্কিনটা যেটা এতটা ফ্যাট ধরে রেখেছিল সেই স্কিনটা ল্যাক্স হয়ে যায় বা স্কিনটা ঝুলে যায়, সেই মুখের স্কিন ঝোলার মতো। তখন তার আবার আলাদা ট্রিটমেন্ট হয়, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনোপ্লাস্টি, টামি টাক সার্জারি বলা হয় অ্যাবডোমিনোপ্লাস্টিকেই। তো তখন কি হয়, সেই যে চামড়াটা সেটাকে আবার অপারেশনের দ্বারা সেটাকে কিন্তু ছোট করে বসিয়ে দেওয়া হয়, যাতে একটা টোন্ড বডি পাওয়া যায়। মানে 6 প্যাক করে দিতে পারবেন আমাকে? 6 প্যাক কিন্তু প্লাস্টিক সার্জারি দ্বারা খুব ভালোভাবে করে দেওয়া যায়। দাদারটা হবে? আমারটা হবে না। হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই করা যায় এবং 6 প্যাক প্লাস্টিক সার্জারির দ্বারা কিন্তু করা যায়। আচ্ছা, কিন্তু প্রোভাইডেড যে সেটাকে আপনার দায়িত্বে মেনটেন করে রাখবেন। নেমন্তন্ন বাড়ি গেলে হবে না রোজ রোজ। 6 প্যাক করবো আর নিমন্ত্রণ বাড়ি যাবো না, তাহলে তো ও বেকার করবে। ওর দুটোই থাকতে হবে, মানে প্লাস্টিক সার্জারি করার ডিমান্ড। তার মানে আপনাদের তো সবই দেখছি লাগছে, মানে আর্ট, সায়েন্স, সমস্ত কিছুই লাগছে আপনার। প্লাস্টিক সার্জারি ওটিতে কিন্তু আমরা স্কেল, পেন্সিল, মার্কার নিয়ে ঢুকি। সেই ছোটবেলায় যেমন স্কেল নিয়ে যেতে হতো স্কুলে, ওরকম, কারণ মাপ নিতে হয় কতটা ডিফেক্ট আছে, সেই অনুযায়ী কতটা আমি ফ্ল্যাপ নেব, এটা মাপ নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং যতটা দরকার ততটাই নেওয়া, বেশি নয় কম নয়। এবং তাই ম্যাথসের রিকোয়ারমেন্ট আছে এবং যে ফ্ল্যাপটা উঠবে বা ফ্ল্যাপটা যেটা বসবে সেটা কতটা এস্থেটিক্যালি সুন্দর সেটাও ইম্পর্টেন্ট, তাই আর্টসের রিকোয়ারমেন্ট আছে। আর প্লাস্টিক সার্জারি জিনিসটাই তো একটা সায়েন্স, তো সায়েন্স, আর্টস, ম্যাথস সব কিছুই ঢুকে গেল এর মধ্যে। তাই কি ওটি থেকে আপনাদের দেখে সবাই পালিয়ে যায়, এতগুলো সাবজেক্ট নিয়ে ডিল করতে হবে? ওটিতে দেখে সত্যি আমাদেরকে অনেকে পালিয়ে যায় ওটি স্টাফরা, কারণ প্লাস্টিক সার্জারি খুব লম্বা অপারেশন হয়, অনেকক্ষণ ধরে করতে হয় এবং খুব সূক্ষ্ম কাজ হয়। ভালো যেরকম মানুষ দেখতে পাবে, কারণ সব কিছুটাই বাইরে, মুখের ওপরে বা বডির ওপরে, এরকম নয় যে পেটের ভেতরে গল ব্লাডার কী হলো না হলো সেটা পেটের ভেতরেই রইলো। প্লাস্টিক সার্জারিটা পুরোটাই বাইরে, তাই রেজাল্টসটা সঙ্গে সঙ্গে দেখা যায়, বোঝা যায়, খুব ভালোভাবে ধীরে 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 করতে হয়। কিছু কিছু সার্জেনরা তো প্রচণ্ড, মানে কি বলবো, ব্লেসড, কেননা তারা বসে বসে সার্জারি করতে পারে। তাদের মধ্যে আপনারা একজন। আমার মতো কজন আছে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে দাঁত তুলতে হবে। তো আপনারা এই যে যেটা করছেন, এই যে বসে বসে সার্জারিটা করছেন, বাট অনেকক্ষণ ধরে, গান ফান শোনেন? নিশ্চয়ই শুনি। প্লাস্টিক সার্জারি বসে করা যায় এবং প্লাস্টিক সার্জারি যেহেতু খুব সূক্ষ্ম কাজ এবং অনেক সময় লাগে, তো যে সার্জন তাকে খুব কমফোর্টেবল হওয়া দরকার, যে কিছুক্ষণ দাঁড়িয়ে কষ্ট করে নিলাম তাহলে তো আর হবে না। কেউ যদি আধ ঘন্টা দাঁড়িয়ে একটা অপারেশন করে দিল সে সহ্য করে নিতে পারে, কিন্তু 7-8 ঘন্টা দাঁড়িয়ে সে ওই একই অপারেশন করছে, তার সেই কমফর্ট লেভেলটা দিতে হয়। মিউজিক থেরাপি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হ্যাঁ ওটিতে গান বাজে আমাদের, কারণ অনেকক্ষণ ধরে ওটি চলে এবং তার জন্য কন্টিনিউয়াসলি ওই জায়গাটা কনসেন্ট্রেট করতে হয় আমাদেরকে, ওই একটা জায়গার ওপরে বা একটা জিনিসের ওপরে। তো তাতে একটু বাইরে ওটিতে একটু গান চললে আমরা মাইন্ডটা রিল্যাক্সড হয়। এই লাইপোসেকশনের যে ব্যাপারটা বললেন, তো লাইপোসেকশনে তো এরকম 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 করে যন্ত্রপাতি পেটের মধ্যে ঢুকিয়ে আপনারা ওই সাকান মেশিন ইউজ করেন, তো অনেকে বলে সব ফুটোফাটা করে দেয় না তো, সব ভিতরের অর্গান টর্গান? একদমই ভুল কথা। আমরা ডাক্তার, এটা মাথায় রাখা উচিত যে আমরা একটা কিছু করতে গিয়ে অন্য কিছুর ক্ষতি করব না কখনোই। আমাদের পেটের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে এবং যে লেয়ারে ফ্যাট থাকে সেই লেয়ারেই শুধুটা ঢোকানো হয় এবং শুধু ফ্যাটটাই বার করা হয়, ওই লেয়ারে ফ্যাট ছাড়া আর কিছু থাকে না। মানে এরকম দেখবেন না যে লাইপোসেকশন করার পরে দেখেন 3টে ফুটো এখানে ধূপকাঠি গুঁজে রাখার জন্য মানায়নি। ওকে, সো এইবার ডাক্তারবাবু আপনাকে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন করব আমাদের কিছু সোশ্যাল বিষয় নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই যে গ্রোথ, সোশ্যাল মিডিয়ার এই বাড়বাড়ন্ত, স্পেশালি ইনস্টাগ্রামের মতন অ্যাপ আসার পর সবাইকে পারফেক্ট দেখতে লাগতে হবে। এটা তো আপনাদের কাছে একটা ব্লেসিংস, আপনাদের পেশেন্ট বেড়েছে। আর 2 হচ্ছে যে আপনার কাছে কখনো এরকম কেউ এসে বলেছে যে আমি অনলি ফ্যান্স মডেল হতে চাই, তো আমাকে পুরো একটা প্যাকেজ বলুন, যা যা লাগবে সেগুলো করে দিন। তো
এইগুলোর কতটা ডিমান্ড বেড়েছে এই সোশ্যাল মিডিয়া কালচার বা এই অনলি ফ্যান্স কালচার বা এই অ্যাটেনশন ইকোনমি আসার পর থেকে? সোশ্যাল মিডিয়া এক কথায় এস্থেটিক যে সার্জারি সেটার কিন্তু অনেকটা ইম্প্যাক্ট করেছে এবং এস্থেটিক সার্জারিকে অনেকটা এগিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এস্থেটিক সার্জনরা তারা কিন্তু দেখে যে এই যিনি আসছেন, যিনি সামনে বসে আছেন, তার কি সত্যি এস্থেটিক সার্জারির দরকার আছে, নাকি তিনি তার অন্য কোনো চিন্তা ভাবনা আছে। যেমন আমি বলছি, অনেকে চাকরি পায় না, তার জন্য এসে বললো যে আমার মুখটা বদলে দিন। অনেকে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসে বলছে আমাকে ঐশ্বরিয়া রায় বানিয়ে দিন। অনেকে বিয়ে হচ্ছে না, অন্য কোনো মানে বিয়ে না হওয়ার জন্য মনে করছে যে আমার তাহলে এই মুখটা বদলে গেলে আমার হয়তো বিয়ে হয়ে যাবে। এইরকম পেশেন্ট কিন্তু আমরা পাই। কিন্তু তারা কিন্তু ক্যান্ডিডেট অফ প্লাস্টিক সার্জারি না, তারা ক্যান্ডিডেট অফ প্লাস্টিক সার্জারি নয়। আজকে আমার নাকটা ভোঁতা, একজন এসে বললো আমার মনে হচ্ছে নাকটা ভোঁতা, আপনি কি নাকটা সরু করে দিতে পারবেন বা তুলে দিতে পারবেন? এবার যে প্লাস্টিক সার্জন সে কিন্তু বিউটি স্ট্যান্ডার্ডসগুলো জানে, সে দেখলো বলে হলো হ্যাঁ সত্যি নাকটা একটু ভোঁতা আছে, এবং তাকে সেইটুকু অপারেশন করে দেওয়া হলো, করে বলা হলো হ্যাঁ এবার নাকটা তোমার সরু হয়ে গেছে এবং তোমাকে একদম ভালো দেখতে লাগছে। সে ফিরে গিয়ে কিন্তু অনেক বেশি তার কনফিডেন্স আসবে এবং তার বাকি কাজের মধ্যেও কিন্তু তার এফিসিয়েন্সি অনেকটা বেড়ে যাবে। কিন্তু কেউ যদি এসে বলে যে আমাকে ঋত্বিক রোশন বানিয়ে দিন, তো সে ঋত্বিক রোশন তো কখনো বানানোও যাবে না, এবং তার যদি সার্জারি করা হয় সে অন্য জায়গায় যাবে, গিয়ে বলবে আমাকে শাহরুখ খান বানিয়ে দিন। কোনোদিনও সে কি চায় সেটা যদি সে না জানে, সার্জনও কখনো ঠিক করতে পারবে না যে তার কি করা যাবে। তাই কিছু কিছু জিনিস করা যায়, কিছু কিছু জিনিস করা যায় না। সেই লিমিটেশনসের মধ্যে থেকে যেটা করা যায় সেটা আমরা অফার করি, যেটা করা যায় না সেটা আমরা না বলে দিই। কোনো কসমেটিক সার্জারি করার আগে আপনারা কি হেলথ চেক আপ করে নেন যে পেশেন্টের পুরো মানে কমফোর্টেবল কিনা পেশেন্ট? নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি আর যে কোনো 5টা সার্জারির মতনই সার্জারি ঘরে ঢোকানোর আগে নিশ্চয়ই পেশেন্টকে আগে দেখা হবে, প্ল্যানিং করার আগে দেখা হবে যে সে সার্জারি করাতে পারবে কিনা, নিতে পারবে কিনা, তার কোনো অন্য রকম রোগ আছে কিনা বা অন্য কোনো কমপ্লিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আগে তার সার্জারি হয়েছিল কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলো দেখা হয়, দেখে তারপরেই সার্জারির জন্য প্ল্যানিং হয়। নিন্দুকেরা বলে যে মানুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্সকে আপনারা সেল করেন, অর্থাৎ যে একটা মানুষ টাক তো কী হয়েছে, ইটস নট এ ডিজিজ, সে যদি কনফিডেন্ট হয় তাহলে তার আপনাদের রোজগার চলে যাবে। বা একটা মানুষ হয়তো তার স্মল বুবস, হ্যাঁ, তো সে যদি সেটা নিয়ে কনফিডেন্ট হয় আপনাদের তো বিজনেস চলে যাবে। তো এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, আমার চুল নেই, আমাকে পারফেক্ট দেখতে নয়, সেইগুলোকে ক্যাপিটালাইজ করে কসমেটিক সার্জনরা। এখানে আমি বলবো যে 3 রকমের মানুষ হয়। একজন এই যে যাদের কিছু একটা নেই, সেই নেই মধ্যে 3 রকমের মানুষ। কারোর ওটা ম্যাটার করে না যে নেই তো নেই, আই এম ফাইন ইন মাই ওন ওয়ে, তারা কখনোই প্লাস্টিক সার্জারির ক্যান্ডিডেট নয়, কারণ তারা খুশি। একরকম যারা সবসময় ওটা নিয়েই অবসেসড, যে আমাকে কেমন দেখতে লাগছে, আমাকে ভালো লাগছে কি না, ওকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না, আমি এরকম করছি, তার কিছুটা কিন্তু মেন্টাল ইভ্যালুয়েশন করা দরকার, কারণ সে ওর এই ব্যাপারে অবসেসড, সেও প্লাস্টিক সার্জারির ক্যান্ডিডেট নয়। মধ্যেখানে একটা সেগমেন্ট আছে যাদের হয়তো কিছু একটা নেই বা কিছু একটা সমস্যা আছে, কোনো একটা ডিফর্মিটি বলবো না, প্রপোর্শনের অ্যাবনর্মালিটি আছে, বা সে তার ওই অর্গানটা নিয়ে বা ওই ফিচারটা নিয়ে খুশি নয়। তারা যখন আমাদের কাছে আসেন যে আমাকে এটা একটু ঠিক করে দিলে ভালো হয়, আমার এইটুকু যেন এটা হলে এটা ভালো লাগবে, আমরা তখন অ্যাসেস করি যে উনি যেটা বলছেন সত্যিই কি সেটা। যে আমি যদি নাকটাকে একটু সোজা করে দিই বা ভালো করে দিই বা ঠোঁটটাকে বড় করে দিই বা জ লাইন একটা তৈরি করে দিই, তাহলে কি ওনার মুখে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে? যদি হয়, কতটা হতে পারে? এবং সেই রকম ক্রাইটেরিয়াতে যদি পড়ে, সেই একমাত্র প্লাস্টিক সার্জারি ক্যান্ডিডেট। কারণ তার মনের মধ্যে এটাও চলছে যে আমি হয়তো আরেকটু বেটার অন্য কিছু একটা কোনো কিছু অ্যাবনর্মালিটি আমি জন্মে পেয়েছি, যেটা হয়তো ঠিক করে দিলে আমার যে সোশ্যাল লাইফ, আমার যে ওয়ার্ক লাইফ, এইখানে আমি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাব।
উনি যখন নেক্সট টাইম একটা পার্টিতে ওয়াক ইন করবেন বা অফিসে ওয়াক ইন করবেন, ওনার একটা ভেতর থেকে কনফিডেন্স আসবে যে আই লুক পারফেক্ট। কিন্তু আমি কনফিডেন্স বুস্ট করার জন্য আমি সাইকোলজিস্টের কাছে যাব, আপনার কাছে কেন যাব? রং। আজকে কনফিডেন্স বুস্ট করার জন্য সাইকোলজিস্টের কাছে কেউ কখনো যাওয়ার নয়। যাদের মেন্টাল অ্যাবনর্মালিটি আছে তারা যাবে সাইকোলজিস্টের কাছে। সেটা প্লাস্টিক সার্জন একটা কনসালটেশনেই বুঝতে পারবে তারা কি চাইছে। আমি সন্দীপ মাহেশ্বরীর কাছে যাব, মোটিভেশনাল স্পিকারের কাছে যাব, হ্যাঁ, আমি আপনার কাছে কেন যাব? উনি আমার কাছে এলেন এবং একটা সাধারণ একটা নাকটা চ্যাপ্টা আছে এবং সেই চ্যাপ্টা নাকটা ওনার সবসময় ওনার মাথায় ঘুরতে থাকে যে আমার নাকটা তো চ্যাপ্টা আছে, আমার আর বাকি সব ঠিকই আছে, শুধু নাকটা যদি একটু ঠিক হয়ে যেত তাহলে ভালো হতো। যে জিনিসটা করা যেতে পারে ছোটোখাটো, আমি বললাম নাকটা চ্যাপ্টা আছে তো তার আর তো কোনো অসুবিধা আমার নেই। এবং উনি এরকম আমার কাছে এলেন এবং আমি দেখলাম যে ওনার যদি নাকটা ঠিক করে দেওয়া যায় তাহলে ওনার প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে এবং ওনার অন্য কোনো কমপ্লেন্ট বা এরকম কিছু নেই। সে কিন্তু আমি তার অপারেশন করব এবং ভালো করব। সে কিন্তু মোটিভেশনাল স্পিকারের কাছে গেলে বা সাইকোলজিস্টের কাছে গেলে তার নাকটা সোজা হবে না, কারণ আমি অ্যাজ আ ডক্টর জানি ওনার নাকটা সত্যিই চ্যাপ্টা। কিন্তু আমি বলছি মোটিভেশনাল স্পিকার বা সাইকোলজিস্টের কাছে গেলে হয়তো সেই চ্যাপ্টা নাকটাকে অ্যাকসেপ্ট করতে শিখলো। অনেকের কাছে অনেক কিছু থাকে না, কেউ অ্যাকসেপ্ট করে, কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। অ্যাকসেপ্ট করানোটা আমাদের কাম্য নয়, যেটা ঠিক সেটা করা উচিত। আজকে যদি আমার মনে হয় যে ভগবান এতটা ওনাকে দিয়েছেন আর একটু রয়ে গেল, এটা যদি করে দেওয়া যায় তাহলে ওনাকে আর এই মোটিভেশন কোনো রকম প্রবলেম আর থাকবে না, সলিউশনটা হয়ে যাবে, তাহলে ওনাকে আর এই সন্দীপ মাহেশ্বরী বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। এটা আমি আমার প্রফেশনে খুব পাই, বিশেষ করে মেয়েদের, যে আমার না দাঁত উঁচু। তো আমি তখন জিজ্ঞেস করি যে কেন এসছো, এটা তো প্রথমে কিছু বলে না, না এমনি। তারপরে দাঁত উঁচু বলে, তখন বলে হ্যাঁ। তো বলে কার দাঁত উঁচু বলে মনে হচ্ছে, তোমার মা বাবার নাকি বন্ধু বান্ধবরা বলছে? তো অ্যাকচুয়ালি কিন্তু না, এই যে বাইরের যে লোকজন তারা বলে তোর তো দাঁতটা একটু উঁচু বলেই মনে হচ্ছে, তোর এটা একটু নিচু হলে ভালো হতো। এই যে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, তখন কিন্তু আরও বেশি এই জিনিসটা আসে যে না এটা আমাকে ঠিক করতেই হবে। এরকম কি কখনো এসছে কোনো পেশেন্ট? সেটাই এরকম যদি পেশেন্ট কখনো আসে, তখন আমি যেহেতু বিউটি স্ট্যান্ডার্ডসগুলো জানি, নাকটা কতটা উঁচু হওয়া উচিত, দাঁতটা কতটা উঁচু হওয়া উচিত, কতটা না হলে চলবে, একটা অ্যাভারেজ সাধারণ মানুষের কতটা থাকা উচিত, এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার পড়ে তাহলে আমি কিন্তু অপারেশন করব না। সাধারণ ক্রাইটেরিয়া যদি ক্রস করে যায় তাহলে তার মধ্যে একটা অ্যাবনর্মালিটি আছে, সেই অ্যাবনর্মালিটিটা কারেক্ট করা হচ্ছে আমার কাজ। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে আপনার কাছে কোনো পেশেন্ট এসছে ডিপ্রেশন নিয়ে, যে আমার টাক পড়ে গেছে, সবাই আমাকে নিয়ে মজা করে, তো সেই কারণে আমি চুল লাগাতে চাই, কিন্তু আপনি বলেছেন না 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 না, ইউ আর অল রাইট, ইউ আর লুকিং অসম, আপনি একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন? বহুবার আমাদের কাছে এরকম পেশেন্ট আসে যারা নিজেরা বলতে পারে না যে তাদের কি চাই। তারা একটা শাহরুখ খানের ছবি নিয়ে আসে বা ঋত্বিক রোশনের ছবি নিয়ে এসে বলে আমাকে এরকম করে দিন। তার মনে হচ্ছে হয়তো জিনিসটা খুব ছোট, কিন্তু আমরা যেটা বললাম বিউটি স্ট্যান্ডার্ডসে কিন্তু সে একদম পারফেক্ট আছে। এরকম সিচুয়েশনে কিন্তু আমরা অনেক সময় সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করাতে পাঠাই। মানে যদি শাহরুখ খান হতে আসেন, ডাক্তারবাবু যদি মনে না করেন তাহলে বলবেন কাকা কাকা কেটে পড়। সহজে বলে দিই, এটা কোনো ইম্পোজিশন নয় যে আপনাকে করাতেই হবে, টাক পড়ে গেছে মানে, বা আপনার চামড়া ঝুলে গেছে মানে আপনাকে টান করাতেই হবে। আপনি যদি সেটা নিয়ে কনফিডেন্ট ফিল করেন, একদম সেটা তো বেস্ট। কিন্তু আমরা তো বিভিন্ন মানুষ আলাদা আলাদা হই, তো কেউ যদি সত্যি তার এটা ডিপ্রেশনে ভুগছেন, লোকে আপনাকে নিয়ে ইয়ার্কি করছে, কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না, বা আপনার নিজের চয়েসে মনে হয়েছে আপনি নিজেকে এরমভাবে দেখতে চান, সো ইটস ইয়োর চয়েস। তো সেক্ষেত্রে এটা একটা অল্টারনেটিভ সলিউশন এই ডাক্তারবাবুরা প্রোভাইড করছেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত কোনো কসমেটিক সার্জারি করেননি কেন? আমার তো অনেক কারণ দেখতে পাচ্ছি আপনার মধ্যে, মানে অনেক পোটেনশিয়াল দেখতে পাচ্ছি আপনার মধ্যে। চুলটা অর্ডার করেছি, আসছে লাগাবো, পডকাস্ট উঠে যাবে। এই যে দাগ, স্কার্স, এইটা নিয়ে আপনাদের কাছে লোক আসে? এটা সবাইকে বলতেও চাই যে আজকে যখন কোনো স্কার আপনার মুখে বা হাতে বা যে জায়গাগুলো এক্সপোজ থাকবে, যে কোনো সময় স্কার হলো, এবং সেই যে কাটাটা সেটা কিন্তু আপনার লোকাল বাড়ির ডাক্তারবাবুও সেলাই করে দিতে পারেন, এবং বা জেনারেল সার্জন যিনি আছে সেও সেলাই করতে পারেন, আবার একই জিনিস কিন্তু প্লাস্টিক সার্জনরাও করবেন। আপনাদের মনে রাখা দরকার যে এই যে দাগটা যেটা হবে, কেটে গেলে দাগ তো হবেই, সেই দাগ কিন্তু মোছা যায় না।
এবং এই দাগটা নিয়ে আপনাকে সারা জীবন থাকতে হবে। এবং এই যে সারা জীবন একটা দাগ থাকতে হবে, সেই দাগটা কতটা ভালো সেলাই হচ্ছে তার উপর ডিপেন্ড করবে এই স্কারটা কতটা ভালো আসবে। আজকে যদি একটা স্কার এরকম থাকে যেটা কিনা বোঝা যায়, দেখা যায় মুখের মধ্যে, এবং একটু কম বয়সে হলো, ধরুন সারা জীবন ধরে সবাই এসে জিজ্ঞেস করবে, আরে এটা কেন দাগ, কিভাবে হলো, কেন হলো, কারোর কোনো অসুবিধা হয় না, কারোর এটাই একটা মেন্টাল প্রবলেম হয়ে ওঠে, আরে আমার এই দাগটা আছে মুখের মধ্যে, সবাই আমাকে বারবার জিজ্ঞেস করে যে এই দাগ কেন, দাগ কেন, দাগ কেন। সেটার জন্যই আজকে প্লাস্টিক, এটা কিন্তু একদমই ভুল কথা যে প্লাস্টিক সার্জারির দ্বারা স্কার হয় না, হয়, নিশ্চয়ই হয়। এটা কোনো ম্যাজিক নয় প্লাস্টিক সার্জারি, শুধু প্রিন্সিপালসগুলো আলাদা, যাতে দাগটা বোঝা না যায়, যতটা সম্ভব লুকোনো যায়। মানে ধরুন ছোট বাচ্চার কোনো কানের দুল টান পড়লো, তার কানটা কেটে গেল, বা ধরুন সিজারিয়ান সেকশনের পরে আমি চাইছি যে আমার কোনো দাগ থাকবে না, এবং প্রেগন্যান্সির পরে স্ট্রেচ মার্কস হয়। তো এই যে জিনিসগুলো, আবার অনেকে ভাবে যে যখন এত বেশি পয়সা দিচ্ছি প্লাস্টিক সার্জনকে তখন আমার কিছুই দেখা যাবে না, তা এটা কি সম্ভব? আবার বলি, কিছুই দেখা যাবে না এটা সম্ভব নয়, কারণ এটা কোনো ম্যাজিক নয়। দাগ তো থাকবে, কিন্তু সেই দাগটা যতটা সম্ভব হিডেন করার চেষ্টা হবে। কানের যেমন কানের দুল কেটে গিয়ে অনেক সময় দেখা যায়, এবং সেটা প্লাস্টিক সার্জনরা করেন, এবং যতটা সম্ভব দাগটা যাতে ইনকনসপিকুয়াস, যাতে বোঝা না যায় এরকম। সিজারিয়ান সেকশনেরও একই রকম, স্ট্রেচ মার্কসেরও আলাদা ট্রিটমেন্ট আছে যেগুলো কিনা প্লাস্টিক সার্জারি দ্বারা সম্ভব। তো মডার্ন কি কি টেকনোলজিস, কি কি জিনিস আসছে যেটা প্লাস্টিক সার্জারিতে আপনি দেখতে পাচ্ছেন? অলরেডি লেজার দ্বারা যে ট্রিটমেন্টগুলো হয় এগুলো আমাদের কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। যেমন এই যে ওয়াক্সিং করতে হয় বারবার, তার বদলে কিন্তু লেজার হেয়ার রিমুভাল, নট রিডাকশন, পার্মানেন্ট হেয়ার রিমুভাল হয়। মানে আর ওয়্যাক্স করতে হবে না। তো সেই লেজার হেয়ার রিমুভাল খুবই কমন এখন একটা ব্যাপার। এছাড়া লেজার্সের থ্রু দিয়ে স্কার্স চলে যায়, পিগমেন্টেড লিশনস চলে যায়। তবে সত্যি মডার্ন এবং আপকামিং যে ব্রাঞ্চ, সেটাকে বলা হয় রিজেনারেটিভ থেরাপি। রিজেনারেটিভ থেরাপি হচ্ছে এই যেমন এসভিএফ, যেমন এক্সোজোমস, এরা কি করে, এরা আমাদের শরীরেরই যে এমআরএনএ থাকে বা টিস্যুস থাকে, ওই গ্রোথ ফ্যাক্টরসগুলোকে নেওয়া হয়, নিয়ে আলাদা আলাদা জায়গায় ইনজেক্ট করা হয়, যাতে সেই জায়গার সেলসের গ্রোথ বা সেই জায়গার চুলের গ্রোথ খুব ভালো হয়। এই যে পিআরপিটা নিয়ে মুখের মধ্যে ইনজেক্ট করা হয়, ভ্যাম্পায়ার ফেশিয়াল বলে। ভ্যাম্পায়ার ফেশিয়াল বলে সেটাকে। তাতে কি হয়, আমাদের যে স্কিনের লেয়ারগুলো হয়, সেই লেয়ার, উপরের লেয়ারগুলোতে এই ধুলো, বালি, পলিউশন, এতে উপরের লেয়ার যেটা আছে সেটা খারাপ হয়ে যায়, এবং তাতে আমাদের খারাপ একটা অ্যাপিয়ারেন্স আসে। তো এই যখন পিআরপি ইনজেক্ট করা হয় বা অন্যরকম ফেশিয়াল রিজুভিনেশন প্রসিডিওরগুলো করা হয়, তাতে আস্তে আস্তে ওপরের লেয়ারটা বা কেমিক্যাল পিলসেও দেখা যায় যে ওই লেয়ারটা ঝরে যায় এবং নতুন সেলস তৈরি হয়, এবং তাতে সেটা ফেশিয়াল যে লুকটা সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়, একটা রেডিয়েন্স বা একটা গ্লো আসে স্কিনের। এই ছেলের জন্য দরকার হবে, আমরা তো 72 বিয়ে করবে, ও 72 বছর বয়সে, তখন ওই যে ইনজেকশন মেরে ডাক্তার আমার বয়স কমিয়ে দেবে, হ্যাঁ 80-তে আসিও না, তো ওই পুকুরে জল দিয়ে ডাক্তারবাবু একটা ইনজেকশন করে দেবেন আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, অনেকটা আমাদেরকে এই বিষয়ে সমৃদ্ধ করার জন্য, একদম প্লাস্টিক সার্জারি হিস্ট্রি থেকে শুরু করে টিল কসমেটিক সার্জারি। অনেকেই ভাবে প্লাস্টিক সার্জারি মানেই শুধু একটা কসমেটিক বিষয়, তা যে শুধু নয়, এই অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে বা ট্রমার ক্ষেত্রে যে আপনারাই একমাত্র সলিউশন একটা মানুষকে তার পুরনো চেহারা ফিরিয়ে দেওয়ার জন্য, বা অঙ্গহানি হলে অঙ্গ ফিরিয়ে দেওয়ার জন্য। প্লাস্টিক সার্জারির খুব কম সংখ্যক পার্সেন্টেজ হচ্ছে কসমেটিক সার্জারি। প্লাস্টিক সার্জারি অনেক বড়, অনেক ভাস্ট, এবং প্লাস্টিক সার্জারি মানুষের প্রাণ না বাঁচালেও মানুষকে মাথা তুলে বাঁচতে শেখায়। একদম একদম, এটা একটা খুব দারুণ কথা বললেন যে প্লাস্টিক সার্জারি মানুষকে না বাঁচালেও মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। এটা দিয়েই শেষ করব আজকের পর্ব। আর এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পরবর্তীকালে আপনার সাথে আমরা এপিসোড করতে চাই, ডিপ ডাইভ এপিসোড করতে চাই, এক একটা জিনিস কীভাবে হয়। থ্যাংক ইউ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনারও ভালো লেগেছে আমাদের সাথে আড্ডা মেরে। সো আপনাদের কেমন লাগলো এই শোটা অবশ্যই জানাবেন, লিখুন একটু এই কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে একটা ওই কি যেন বলে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর ঘন্টা বাজিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে কি আমাদের যা যা ভিডিও আসবে আপনারা নোটিফাইড হতে থাকবেন। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না,